আমরা আবার পড়াগুলো শুরু করি। আজকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস করাবো। আমি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম। ওদের রিসেন্টলি তোমরা নিশ্চয়ই জানো যে ওদের বিপিএসসি মানে বিহারের যে পাবলিক সার্ভিস কমিশন ওদের যেমন আমাদের রাজ্যে ডব্লিউবিসিএস হয় ওদের রাজ্যের পিএসসির পরীক্ষা হয় সিভিল সার্ভিসের জন্য এবং সেটা পুরোটাই যেমন আমাদের রাজ্যে 200 নম্বরের জেনারেল স্টাডিজ হয় তেমনি ওদেরও কিন্তু 150 নম্বরের জেনারেল স্টাডিজ হয়। তো সেই কোশ্চেনগুলো আমাদের প্রত্যেককে পড়তে হয়। ইভেন অনেক দেখবে অনলাইনে এইরকম কোচিং সেন্টার রয়েছে যারা বিভিন্ন বই সাজেস্ট করেছে, সেক্ষেত্রেও কিন্তু ওরা ওরা বিভিন্ন কোচিং সেন্টাররা বিপিএসসির ওদের যে পাস্ট 10টা বা 12টা বিপিএসসি হয়ে গেছে সেই কোশ্চেনগুলোকে ভালো করে পড়ে যেতে বলেছে। আই মিন প্রিভিয়াস ইয়ারের বিপিএসসির কোশ্চেনগুলো পড়ে যেতে বলেছে। এবার যদি দেখো টিআরির যে কোশ্চেনগুলো হয়েছে তোমাদের সঙ্গে অনেক শেয়ার করেছি, আরো কোশ্চেন শেয়ার করব। টিআরির সঙ্গে যে টিআরিতে যে কোশ্চেনগুলো এসেছে জিএস এর জন্য, আই মিন টিচার রিক্রুটমেন্টের যে এক্সামে, সেখানে কিন্তু অনেক কোশ্চেন এসেছে যেগুলো কিন্তু সরাসরি বিপিএসসির এক্সাম থেকে নিয়েছে। এবার আমাদের প্রিপারেশন আমরা অনেকটা করেছি। আমরা সায়েন্স আমাদের কমপ্লিট, আমাদের কেমিস্ট্রি সায়েন্সের মধ্যে ফিজিক্স কমপ্লিট, কেমিস্ট্রি কমপ্লিট, বায়োলজিও কমপ্লিট, ফান্ডামেন্টাল যে পার্ট আমাদের কিন্তু কমপ্লিট। আমাদের নিশ্চয়ই তোমরা জানো যে অনেকগুলো মেটেরিয়াল, যারা জানো না তাদের জন্য বলে রাখছি বা যারা দেখোনি হয়তো, এই মেটেরিয়ালগুলো সমস্ত কিন্তু আপলোডেড আছে, তোমাদের এগুলোকে পড়ার জন্য বলা হয়েছে। এটা কেমিস্ট্রির ওপরে সমস্ত মেটেরিয়াল কিন্তু এখানে রেডি করা রয়েছে একদম। এগুলো ফান্ডামেন্টাল, কারণ এগুলোর এমসিকিউজ আমি আলাদা করে আবার দিয়েছি, একটা ফান্ডামেন্টাল নোট, একটা এমসিকিউজ আমি পড়তে বলেছি। এবং এটাও বলেছি যারা ইংলিশ পারবে না তারা কিন্তু বাংলা বই থেকেও এগুলো চাইলে পড়ে নিতে পারো কনসেপ্টের জন্য। এখানে ফিজিক্স, এটাও কিন্তু পুরোপুরি নোট রেডি করা আছে, একদম কমপ্লিট নোট। এই নোটগুলো যা আছে মোটামুটি সাফিসিয়েন্ট একটা কনসেপ্ট ক্লিয়ারের জন্য। বায়োলজি, সেখানেও কিন্তু আমরা যা নোটস দিয়েছি এনাফ, 30-40 পাতার নোট আছে, অনেক কিছু মেটেরিয়াল কিন্তু এর মধ্যে রয়েছে। এই সমস্ত কিছু অ্যাভেলেবেল তোমাদের জন্য অলরেডি আগেই করা হয়েছে যাতে এগুলো তোমরা পড়তে পারো। আজকে যেটা আমরা করব, এটা দেখো কোশ্চেন সেট, বিপিএসসির পরীক্ষা একটা কোশ্চেন সেট আমি ডাউনলোড করে রেখেছি। এই কোশ্চেন সেটগুলো আমাদের জানা দরকার, এগুলো লেটেস্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবো যে আমাদের প্রিপারেশনটা কতটা ঠিকঠাক হয়েছে বা কতটা কি লেভেলের কোশ্চেন হচ্ছে। এর একটা সিভিল সার্ভিসের এক্সাম, যারা টোটালি জেনারেল স্টাডিজ এর বেসিসে রিক্রুটমেন্টটা করে থাকে, সেক্ষেত্রে আমাদের যদি এই পরীক্ষাগুলোর কোশ্চেনগুলো আমরা মোটামুটি টাচ করতে পারি বা সলভ করতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় যেটা আমার অন্তত ওপিনিয়ন বলছে, সেক্ষেত্রে তোমাদের যে বিপিএসসির কোশ্চেনগুলো হবে সাবজেক্টের ক্ষেত্রে সেটা কিন্তু মোটামুটি করতে পারবো বলে আমি আশা রাখি। তো সেই জন্য আমি আজকে প্ল্যান করেছি, আমাদের অনেকদিন ক্লাস লাইভ ক্লাস বন্ধ ছিল কারণ অনেক আমাদের ক্লাস অলরেডি রয়েছে, সেই জন্য আমি আবার নতুন করে ক্লাস শুরু করছি। তোমাদেরকে একটা জাস্ট ইন্ট্রোডাকশন দিয়ে যে কি ধরনের কোশ্চেন ওদের ওখানে হচ্ছে, আই মিন স্ট্যান্ডার্ডিটি অফ দ্য কোশ্চেন, কি ধরনের কোশ্চেনের স্ট্যান্ডার্ড, সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা তার মতো করে আবার নতুনভাবে প্রিপারেশন করতে পারবো। একটা হচ্ছে এক্সিস্টিং টপিকস, যেগুলো স্ট্যাটিক পোর্শন নোট দেওয়া রয়েছে সেগুলো পড়বে, তার সঙ্গে অ্যাডজয়নিং যে সমস্ত পার্টগুলো রয়েছে সেগুলো আরো আমরা অ্যাড করব। তবে তার আগে আমাদের এই কোশ্চেনগুলো একটু দেখতে হবে। এখানে অনেক কোশ্চেন সেট রয়েছে, আমি এটাকে এখান থেকে শুধুমাত্র সায়েন্সের পোর্শনটা আজকের জন্য আমি কালেক্ট করে সেইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং ডিসকাশন করব, তাহলে বুঝতে পারবো যে কোশ্চেনের লেভেলটা কিরকম আছে এবং কোন কোন জিনিসগুলো আমাদের মেটেরিয়ালের মধ্যে আছে এবং আরো কি এক্সট্রা আমাদেরকে পড়তে হবে। বোঝা গেল? এই জন্য আমি এগুলো আজকে প্ল্যান করে রেখেছি। ঠিক আছে, বাকিরা জয়েন করেনি, ঠিক আছে, হোক, আমাদের ক্লাসটা শুরু হোক। কোনো ইস্যু থাকলে আমাকে বলবে। আজকে আমাদের টপিক রয়েছে জেনারেল স্টাডিজ এর পেপার ডিসকাশন 7th বিপিএসসি প্রিলিমস, যেটা লাস্ট কয়েকদিন আগে হলো এবং যেটা নিয়ে আবার ওখানে একটা দুটো সেন্টারে পার্টনারি একটা সেন্টারে আবার কোশ্চেন লিকও হয়েছে বলে ডিমান্ড করেছে বিভিন্ন স্টুডেন্টরা। জানি না সেটা কতটা সত্যি কতটা মিথ্যে জানি না, কিন্তু কোশ্চেনগুলো খুব সুন্দর, তোমরা দেখলে বুঝতে পারবে এবং এই কোশ্চেনগুলো তোমরা পারবে আশা করি। এবং এগুলো পারলে তোমাদের মেন নিজের যখন পরীক্ষা হবে সেগুলো আশা করি সমস্যা খুব একটা হবে না। কোশ্চেনগুলো দেখো, আমাকে অ্যান্সারগুলো বলবে। এটা ফার্স্ট কোশ্চেন। আমি যে সিরিজটা নিয়েছি ওটা জি সিরিজ, ABCDEFGH অব্দি সিরিজ ছিল ওদের। তো সেই সিরিজের ফার্স্ট কোশ্চেন ছিল, সায়েন্স দিয়ে শুরু হয়েছে এবং ফিজিক্সেরই কোশ্চেন দিয়ে শুরু হয়েছে। ডাল্টনের পরমাণুবাদ আমরা সবাই পড়েছি, ঠিক আছে, ক্লাস 9-10 রয়েছে, 11-12 রয়েছে, 9-10 বইতেই রয়েছে এটা। ডাল্টনের পরমাণুবাদ, সেখানে বলা হয়েছে এই থিওরিটা কোন বিষয়টাকে এক্সপ্লেন করতে সাহায্য করেছে। দ্য ডাল্টনস অ্যাটমিক থিওরি সাকসেসফুলি এক্সপ্লেনড কি কি, ল অফ কনজারভেশন অফ মাস, ভরের যে সংরক্ষণের পদ্ধতি, ল অফ কনস্ট্যান্ট কম্পোজিশন,
ল অফ রেডিওঅ্যাক্টিভিটি, ল অফ মাল্টিপল প্রপোর্শন। এখানে অপশন রয়েছে 2 3 4, 1 2 3, 1 2 4, 1 3 4, অর্থাৎ কম্বিনেশন অপশন রয়েছে। আমাকে এবারে অ্যান্সার বলো কি হতে পারে, এটার অ্যান্সার বলো কি হতে পারে। অ্যান্সার একটু অপশনটা দেখো, আমি এটাকে মিনিমাইজ করবো, আবার তোমাদের অ্যান্সারে যাব। আমাকে বলো এটা কি হতে পারে। ডাল্টনের অ্যাটমিক থিওরি, অর্থাৎ পরমাণুবাদ, নোটের মধ্যে দেখবে রয়েছে, এটা কোন বিষয়টাকে এক্সপ্লেইন করে। আমি কিন্তু খুব শর্টে এগুলো পড়িয়েছিলাম, কারণ বলেছিলাম এগুলো কোনটা আসবে বোঝা খুব মুশকিল। সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিছু টেক্সট বই পড়ে রাখতে হবে যদি সময় থাকে, আর না হলে ঠিক আছে যেটা আছে এনাফ। এইরকম কোশ্চেন আমরা আলোচনা করতে করতে দেখবে অনেকটাই তোমাদের অভ্যেসটা হয়ে যাবে এবং আমরা অ্যান্সার করতে পারবো। এখানে একটা জিনিস আমি বলে দিই, আমাদের অ্যান্সারটা দেখে নিই, দিয়ে আমি যাচ্ছি। একটা জিনিস আমি দেখে নিই, 1 এর বি বলেছো, মোহাম্মদ তানবিরুন বলেছো 1 এর বি। আচ্ছা, বাকিরা কিন্তু দেখবে কোশ্চেনগুলোকে, হ্যাঁ, ভয় পেলে চলবে না, এই কোশ্চেনগুলো আমাদের খুব ইজি, এগুলো থেকে আমরা নাম্বার পাবো কিন্তু। 1 এর বি আমি একটু আলোচনা করে নিই, তারপরে আমি অ্যান্সারে আসছি। যখন এই ধরনের কোশ্চেনগুলো আসবে আমরা সবাই জানি যে ভরের সংরক্ষণ নীতি, এটা কিন্তু ডাল্টনের পরমাণুবাদের একটা ইম্পর্টেন্ট পার্ট, যে পদার্থের স্থান অবস্থার পরিবর্তন ঘটলেও কিন্তু ভরের পার্থক্য হয় না, ভর সমান থাকে, সেইটা একটা মেন পার্ট। 1 আছে, তাহলে 1 আছে মানে কোনটায় কোনটায় আছে, এটাতে এটাতে এটাতে, তিনটেতে 1 রয়েছে, তাহলে এটাতে 1 নেই মানে এটাকে আমরা এখন থেকেই বাদ দিয়ে দিলাম, অর্থাৎ এলিমিনেশন টেকনিক ইউজ করলাম। তাহলে যেখানে আমার অ্যান্সার হওয়ার চান্স ছিল 25% করে প্রত্যেকটা, সেটা কিন্তু হয়ে গেল 33% করে। ঠিক আছে, এবারে ল অফ রেডিও অ্যাক্টিভিটি, এই রেডিও অ্যাক্টিভিটি ব্যাপারটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়, মানে এই থিওরির সঙ্গে খাপ খায় না। হ্যাঁ, মানে রেডিও অ্যাক্টিভিটি এখানে ডাল্টনের থিওরিতে মেনলি ভরের সঙ্গে সম্পর্কিত, পরমাণুর সঙ্গে সম্পর্কিত, এখানে তেজস্ক্রিয়তার সঙ্গে সম্পর্কিত নয়, মানে তিনেরটা হবে না। তিনেরটা যখন হবে না, তাহলে তিন যেখানে যেখানে আছে সেটা বাদ, তাহলে এটা বাদ, এটা বাদ, এটাও বাদ, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। এইভাবে বুঝতে হবে, আমি সব অ্যান্সার জানি না, এই এই মানেটা কিন্তু আমিও, এই মানেটা আমিও জানি না, আমার মনে নেই এই মুহূর্তে, কিন্তু আমি জানি এটা হবে না কনফার্ম। যদি এটা না হয় তাহলে এলিমিনেশন টেকনিক ইউজ করব। প্রত্যেকটা ইউপিএসসি বা পিএসসির এক্সামের টেকনিকটাই ওটা, যেটাকে বলি আমরা এলিমিনেশন মেথড। ঠিক আছে, এলিমিনেশন টেকনিক, এই টেকনিক দিয়ে আমরা কিন্তু অজানা কোশ্চেনকেও আমরা কিন্তু উত্তর করতে পারবো, যদি আমরা একটা বা দুটো অপশন সেখানে আমরা করতে পারি। তাহলে কি করব, কি বললাম, তিন যখন এখানে হচ্ছে না, তাহলে তিনের সঙ্গে যা যা আছে সবগুলো বাদ, তাহলে পড়ে রইলো কোনটা, এটা। তাহলে এখানে কিন্তু অ্যান্সার হবে 1 2 and 4। বোঝা গেল, এই টেকনিকটাকে বলি আমরা এলিমিনেশন টেকনিক, যেখানে সমস্ত অপশনগুলো আমরা না জানলেও বাই গেস অ্যান্ড বাই সাইন্টিফিক এলিমিনেশন টেকনিক উই ক্যান ইজিলি এক্সট্রাক্ট দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলাম ব্যাপারটা। এগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, মানে আমরা এমন নয় যে এই কয়েকদিনের মধ্যে বা একটা অন্য ব্যাকগ্রাউন্ডের বাংলা ইংলিশ হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড হয়ে বা জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ড হয়ে আমরা কিন্তু সব সায়েন্স জানবো, এরকম হতে পারে না, সম্ভবই নয় কোনো কম্পিটিটিভ এক্সামে। সেক্ষেত্রে আমাদেরকে যতটা কম পড়ে স্মার্টলি অ্যান্সারগুলো করা যায় সেটাকে মাথায় রাখতে হবে। কি বললাম ব্যাপারটা বোঝাতে পারলাম তো, কিভাবে হলো তাহলে ব্যাপারটা, এটাকে বলবো আমরা এলিমিনেশন টেকনিক্স। ঠিক আছে, নেক্সট চলে যাই আমরা 3 দাগের কোশ্চেনটা। তারপরে মানে সিরিয়ালগুলো ম্যাচ করবে না, কারণ আমি কোশ্চেন থেকে জাস্ট কেটে 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 নিয়েছি এবং রিয়েল কোশ্চেন তোমাদের সামনে রেখেছি, যাতে কোশ্চেনটা কিরকম হয় বুঝতে পারো, নাহলে আমি চাইলে অন্য জায়গা থেকেও দিতে পারতাম এটা। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসিড ইজ সিক্রিয়েটেড ইন দ্য স্টোমাক, সিক্রিয়েটেড মানে হচ্ছে ক্ষরণ হওয়া, খরিত হওয়া, নোটের মধ্যেই রয়েছে, কমন কোশ্চেন। আমাদের স্টোমাক থেকে কোন ধরনের অ্যাসিড বেরিয়ে আসে, কে বলতে পারবে? সালফিউরিক, নাইট্রিক, ফসফরিক, হাইড্রোক্লোরিক, তিনেরটা বলো অ্যান্সার কোনটা হবে। আমাদের স্টোমাক থেকে কোন ধরনের অ্যাসিড বাইরে বেরিয়ে আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে এবার আস্তে আস্তে করে, প্রত্যেকটা কোশ্চেন আমাদের প্র্যাকটিস করতে হবে। অ্যান্সার আমি বলবো, তোমরা বলো আগে। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসিড ইজ সিক্রিয়েটেড ইন দ্য স্টোমাক? ডি, ভেরি গুড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন ডি। রেডিও অ্যাক্টিভিটি না না না, থিওরি রেডিও অ্যাক্টিভিটি অ্যাটমিক থিওরির সঙ্গে সম্পর্কিত ডেফিনেটলি, বাট এখানে ডাল্টনের থিওরির সঙ্গে সম্পর্কিত নয়। হ্যাঁ, ডাল্টনের থিওরির সঙ্গে তেজস্ক্রিয়তা এটা কিন্তু রিলেটেড বিষয় নয়, তেজস্ক্রিয়তা আলাদা থিওরি।
ঠিক আছে, মাদাম কুরি, পিয়ের কুরি, ওনাদের সঙ্গে রিলেটেড, তখনও কিন্তু রেডিও অ্যাক্টিভিটির আবিষ্কারই হয়নি। যখন ডাল্টন এটা দিয়েছিলেন তার থিওরিটা, পরমাণুবাদের থিওরিটা, তখন কিন্তু রেডিও অ্যাক্টিভিটি কনসেপ্টটাই কিন্তু খুব একটা পপুলারিটি পায়নি। বুঝে গেল? হ্যাঁ, তাই এটা ওই থিওরির সঙ্গে রিলেটেড নয়, এখানে স্পেসিফিকলি মেনশন করা আছে ডাল্টনের থিওরি। হ্যাঁ, ডাল্টনের সঙ্গে রেডিও অ্যাক্টিভিটি নয়, এটা আমরা কনফার্ম সবাই জানি। আমি আলোচনা করতে করতে বলেও ছিলাম তোমাদের যখন পড়িয়েছিলাম ফিজিক্সটা, যখন এটা নয় তার মানে ওর সঙ্গে যা যা অপশন না থাকবে সবগুলো বাদ। এটা একটা এক্সাম্পল হিসেবে তোমাদের কাছে রাখলাম আমি, যে এইরকম ভাবে অনেক কোশ্চেন পাবো আমরা, যেখানে দেখবে একটা টার্ম এমন রয়েছে সেটা তুমি জানো সেটা নয়, তখন সেটা যখন নয় তার সঙ্গে রিলেটেড যা যা অপশনগুলোর সঙ্গে যেটা রয়েছে সবগুলো কেটে দেবে, তাহলে অটোমেটিক্যালি তোমাকে ভাবতে হলো না, তাহলে অটোমেটিক অ্যান্সার চলে আসবে, না জানলেও অ্যান্সার চলে আসবে। এগুলোকে বলা হবে না, সব অ্যান্সার না জানলেও অ্যান্সার আমরা করতে পারবো, এটাকেই বলি আমরা এলিমিনেশন মেথডস। এখানে তিনের যে কোশ্চেনটা, এটা কিন্তু ডেফিনেটলি অ্যান্সার ঠিক, এটা হচ্ছে হাইড্রোক্লিক অ্যাসিড, এই সিএল যেটাকে বলি আমরা, অপশন ডি, অপশন ডি। ভেরি গুড, ভেরি গুড, প্রত্যেককেই অ্যান্সার তোমরা করতে পেরেছো। নেক্সট, ছয়ের দাগের একটা, তারপরে আর নেই, তারপরে অন্য কোশ্চেন ছিল, আমি ছয়ের দাগে চলে এসেছি, কারণ ছয়ের দাগে সায়েন্সের কোশ্চেন আবার এসছে, এটা নোটের মধ্যে আছে। দ্য মিটার দ্যাট ইজ ইউজ টু মেজার দ্য ডিস্টেন্স মুভ বাই দ্য ভেহিকেল ইজ নোন অ্যাজ। প্রত্যেকের আমাদের কম বেশি বাড়িতে বাইক টাইক রয়েছে, তাহলে বাইকে যে ডিস্টেন্স বাড়ার সঙ্গে সঙ্গে চাকা ঘুরলে একটা মিটার ওঠে, সেটাকে কি বলবো আমরা? অ্যামমিটার, স্পিডোমিটার, ক্রোনোমিটার, ওডোমিটার, কে বলতে পারবে? খুব ইম্পর্টেন্ট কিন্তু। অ্যামমিটার নয়, অ্যাম্পিয়ার মাপার যন্ত্র, অ্যামমিটার নয়। বাকি বলো, কে বলতে পারবে? ছয়ের দাগেরটা, বাইকে যে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে যে মিটারের মান বাড়ে সেটা কোন মিটার? অ্যামমিটার, স্পিডোমিটার, ক্রোনোমিটার, না ওডোমিটার? আমি ব্যাক করছি, অপশন দেখছি তোমাদের। বি, সবাই বলেছে বি, সবাই বলেছে বি। ভালো করে একটু প্রত্যেকের বাড়িতে দেখবে, বাইকটাই বাড়িতে রয়েছে না, একটু বাড়িতে দেখবে তো একটু কি লেখা থাকবে ওটাকে। ওটা মোটেই বি নয় বাবা, ওটা ওডোমিটার বলা হয়। স্পিডোমিটার বলে কোনো মিটারই নেই, বাইকের মধ্যে থাকে না, ওডোমিটার বলা হয়। বাইকে দুটো মিটার থাকে, আমি বলে দিচ্ছি, একটা ট্রিপ মিটার, সেখানে আমরা কি হয় না, তুমি কতটা দূরত্ব করলে সেই সেই একটা মানে হিসেব থাকে, সেটা স্পিডে বাড়তে থাকে, সেইটা যদি 110 হয় তবেই গিয়ে মিটারে গিয়ে এক বাড়ে। হ্যাঁ, মানে 100 মিটার গেলে একটু করে বাড়ে, সেটাকে বলি আমরা ট্রিপ মিটার। ট্রিপ মিটার বাইকের ওপর দিকে থাকে, ট্রিপ মিটারটা যদি 10 হয় তবে ওডোমিটারের মান 1 কিমি হবে, এটা নিয়ম। ওডোমিটার কিন্তু সেই স্পিডের মাপার যে ডিস্টেন্স মাপার কিন্তু মিটার, বাইকে দেখবে ওডোমিটার থাকে, স্পিড মিটার বাইকে মোটেই থাকে না। ভালো করে দেখবে একটু, ওডোমিটার বলা হয় এটাকে। আরেকটা হয় যেটা মিটারে মাপে, মানে 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 1, তারপরে 2, 3, এরকম হতে 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 যখনই 9 হয়ে যাবে তখন সেটা ওডোমিটারটার কিলোমিটারে 1 বেড়ে যাবে, সেইটা হবে ওডোমিটার। আর নর্মালি ওপর দিকে থাকে ট্রিপ মিটার, সেই ট্রিপ মিটারটা 10 হলে তবে ওডোমিটারের মান বাড়ে, এবং ওডোমিটারটাই অ্যাকচুয়ালি কিলোমিটারে দেখাই আমরা, যে কত কিলোমিটার ডিস্টেন্স আমরা কভার করলাম, এটাকে বলা হচ্ছে ওডোমিটার। বুঝতে পারলাম? ভুল বললে প্রত্যেকেই অ্যান্সার কিন্তু ভুল বললে, এটা আমি আশা করিনি তোমাদের কাছে, কারণ আমরা প্রত্যেকেই বাড়ির বাইকটাই চালাই, সম্ভবত বাড়িতে প্রত্যেকেরই রয়েছে, বাবার দাদার, সেক্ষেত্রে এগুলো আমাদের জানা উচিত, কমন জেনারেল নলেজ এগুলো একটা, কিন্তু সায়েন্সের সঙ্গে রিলেটেড। তারপরে 15 দাগে একটা কোশ্চেন রয়েছে, হিট ট্রান্সফার দ্যাট ডাজ নট রিকোয়ার আ মিডিয়াম ইজ কল্ড। তাপের স্থানান্তর হচ্ছে অথচ কোনো মাধ্যমের দরকার নেই, সেটা কি বলবো আমরা? রেডিয়েশন, রিফ্লেকশন, কন্ডাকশন, কনভেকশন। ভালো করে ভাববে, ভেবে অ্যান্সার করবে। তাপের প্রবাহ হচ্ছে, স্থানান্তর হচ্ছে, অথচ কোনো মাধ্যমের প্রয়োজন নেই, তাকে কি বলবো আমরা? কে বলতে পারবে? দেখি এর অ্যান্সারটা তোমাদের। ডি, ডি,
বি বলেছে প্রবাবলি, আর প্রবাবলি কেন গো, বি সি, বাবা এত ধরনের অ্যান্সার। আচ্ছা এবার আমি অ্যান্সারটা বলি। এটা একটা অনেক রকমের কন্ট্রোভার্সিয়াল অ্যান্সার। বেসিক্যালি যদি দেখি আমরা, এখানে বলেছে মিডিয়াম লাগবে না। যদি আমি এক একটা করে অপশন যাই, আগে আসি রিফ্লেকশন। রিফ্লেকশনে কি হয়, একটা মাধ্যম যেখানে তুমি দেখবে বাড়িতে যখন প্রচন্ড রোদ আসে জানালা দিয়ে সকালবেলা, তুমি একটা আয়নাকে রাখবে, আয়নার রোদটা এসে রিফ্লেক্ট করে একটা জায়গায় চলে যাবে, এবং সেই জায়গাটা এতটাই রোদ হয় যে অনেক ক্ষেত্রে আগুন জ্বলে যেতে পারে। আমরা ম্যাগনিফাইং গ্লাস, আতস কাঁচ, সবাই আমরা ছোটবেলায় খেলতাম, একটা আতস কাঁচকে নিয়ে পেপারের নিচে ধরলে সেটা কিন্তু জায়গাটাকে গরম করে আগুন জ্বালিয়ে দিত। অর্থাৎ রিফ্লেকশনের ক্ষেত্রে কিন্তু একটা মিডিয়াম বা তল লাগবে। কন্ডাকশন, পরিবহন, এটার অ্যান্সার কিন্তু রেডিয়েশন। পরিবহনে কি হয়, পরিবহনে কি হয় না, পরিবহনের ক্ষেত্রে কি হয়, কোনো একটা মাধ্যম, একটা সসপ্যান বা একটা, তুমি প্যানকে বসালে দেখবে অনেক ইউজ করার পর হাতাটা কিন্তু আস্তে আস্তে করে গরম হয়ে যাবে, কারণ তাপের স্থানান্তর ঘটছে বাই দ্য টাচিং অফ আ মেটেরিয়াল। কনভেকশন, পরিচলন, সেখানে কি হচ্ছে, সেখানে মলিকুলস গুলো নিজেকে স্থানান্তর ঘটাচ্ছে। গরম জল ঠান্ডা জল মেশালে দেখবে ওপর দিকটা গরম, নিচে ঠান্ডা, পরে আস্তে আস্তে মিশে যায়, অর্থাৎ তাদের মধ্যে মলিকুলস গুলোর স্থানান্তর ঘটে। কিন্তু রেডিয়েশনে কিছুই হয় না। রেডিয়েশন কোথায় হয়, একটা ধরো ভূপ্রকৃতি, সেখানে গরম হয়েছে, গরম হওয়ার পর সে বিকেলবেলা আস্তে আস্তে করে তাপ ছাড়বে, সেই যে তাপটা ছাড়ছে সেটা সরাসরি রিলিজ করছে। এখানে কিন্তু কোনো রকমের মলিকুলসে ট্রান্সফার ঘটছে না, এখানে কোনো রকমের টাচ বা স্পর্শ হচ্ছে না, জাস্ট সেই তার ঠান্ডা অটোমেটিক সে তাপ রিলিজ করছে, without transferring, without touching or without any help of media or medium, কারো কিছু প্রয়োজন হচ্ছে না। বিকিরণ বাংলায় কি বলা হয়, বিকিরণ একটা এমন পদ্ধতি, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকিরণ এমন একটা পদ্ধতি যেখানে হিট ট্রান্সফার হলে কোনো রকমের কোনো স্পর্শ বা টাচের প্রয়োজন হয় না। অর্থাৎ এটাকে বলা হচ্ছে ইট ইজ এ মেথড, ভালো লিখে রাখতে পারো, রেডিয়েশন বেসিক্যালি ইট ইজ এ মেথড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে আলো আস্তে আস্তে করে তাপ রিলিজ করে। আমাদের যদি এনভায়রনমেন্টের কথা বলি, এনভায়রনমেন্টের ক্ষেত্রে কি হয়, সবচেয়ে বেশি তাপ রিলিজ হয় দুপুর দুটোর পর, কারণ সারাদিনের পর যে হিটটা হয় দুটোর পর থেকে রিলিজ করা শুরু হয়। আর সবচেয়ে কম রিলিজ করে সকাল 6টার সময়, 5টা থেকে 6টার সময়, কারণ এই সময় তাপ একেবারে তা থাকে না। অর্থাৎ যে পরিমাণ সূর্যের আলো আসে ভূপৃষ্ঠকে উষ্ণ করে, সেই পরিমাণ তাপ সারা রাত ধরে রিলিজ হতে হতে ভোরবেলা গিয়ে একদম ঠান্ডা হয়ে যায়, আবার তাপ আসে, রেডিয়েশন প্রসেস, ঠিক আছে। যে সমস্ত দেখবে অ্যাটমসফিয়ারে কুয়াশা তৈরি হয়, স্মগ তৈরি হয়, এই সমস্ত কিন্তু তার সঙ্গে রেডিয়েশনের প্রসেসেরই কিন্তু লিঙ্ক আছে। বুঝতে পারলাম, নেক্সট কোশ্চেনে যাই আমরা। বিকিরণ, ভেরি গুড, রেডিয়েশন মানে বিকিরণ, হ্যাঁ, এগুলো বুঝতে হবে, কিন্তু আলোচনা না করলে বুঝতে পারবে না, খুব সাধারণ কোশ্চেন কিন্তু ভুল হবে। নেক্সট, which of the following represent the suitable condition for the liquefaction of gases, অর্থাৎ গ্যাস কোন কন্ডিশনে, কোন সুইটেবল কন্ডিশন, মানে কি বলবো আমি, আদর্শ একটা অবস্থা যেখানে গ্যাস আস্তে আস্তে করে লিকুইড পরিণত হবে, লিকুইফ্যাকশন হবে, গ্যাসের লিকুইফ্যাকশন হবে, মানে সোজা কথা গ্যাস তরলে পরিণত হবে, এই লিকুইফ্যাকশন বল, কোন কন্ডিশন যেখানে গ্যাস লিকুইফ্যাকশনে পরিণত হবে, একটু ঠান্ডা মাথায় ভাবো, তাহলে বুঝতে পারবে। অপশন রয়েছে লো প্রেসার, সরি, লো টেম্পারেচার, হাই প্রেসার, লো টেম্পারেচার, লো প্রেসার, হাই টেম্পারেচার, হাই প্রেসার, হাই টেম্পারেচার, লো প্রেসার। মাথা ঘুরিয়ে ফেলবে বিষয়গুলো, কিন্তু খুব সোজা। একটু ভাবো, 2 মিনিট সময় দিলাম, 1 মিনিট সময় দিলাম, ভাবো। এবারে বলি, দেখে নি অ্যান্সারটা তোমাদের, তারপরে বলছি। খুব সুন্দর জিনিস, এটা অ্যান্সার কি করলে না, এটা অ্যান্সার করা গেল না, 20A 20D, বাবা ডাইভার্সিফাইড অ্যান্সার। আচ্ছা বাকিটা ট্রাই করো, ট্রাই করো,
আমি আবার দেখাচ্ছি, আমি আর তোমাদের অ্যান্সার দেখছি না, আমি তোমাদের জিনিসটা এক্সপ্লেন করি, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। হ্যাঁ, বলেছে কোন অবস্থাতে একটা আদর্শ অবস্থা যেখানে গ্যাস লিকুইডে কনভার্ট হবে। মনে রাখবে এই অবস্থাটা কিন্তু এইটা, লো টেম্পারেচার হাই প্রেসার। এবার হোয়াই, কোশ্চেন হলো হোয়াই, কেন এই অবস্থায় কেন গ্যাস লিকুইডে পরিণত হবে, আমি ব্যাখ্যা করছি সেটা। তার আগে অপশনটা মনে রাখবে, অপশন এ লো টেম্পারেচার, যখন খুব টেম্পারেচার কমবে তখন কি হয়, তখন গ্যাসগুলো তাদের মধ্যে অ্যাট্রাকশন বাড়ে। আই রিপিট, যখন টেম্পারেচার প্রচুর কমে তখন গ্যাসের যে মলিকুলস রয়েছে, গ্যাসের মধ্যে যে কণাগুলো রয়েছে, এই কণাগুলো তাদের মধ্যে অ্যাট্রাকশন বাড়ে এবং তারা একে অপরের সঙ্গে অ্যাট্রাক্ট হয়ে যায়। তাহলে গ্যাস যখন অনেকগুলো মলিকুলস যেগুলো স্প্রেড করে আছে চারদিকে ছড়িয়ে আছে, যেগুলো যখন অ্যাট্রাক্ট হবে কি হবে, তারা লিকুইডে কনভার্ট হবে। যেমন ধরো যে আমরা যে পারফিউম ইউজ করি, দেখবে সেটা লিকুইড, আমরা বোতলের মধ্যে সেক করলে মানে নাড়ালে বোতলটার মধ্যে বুঝতে পারি একটা তরল রয়েছে, বাট যখন গায়ে স্প্রে করি বডিতে আমরা, কি হয় সেটা মলিকুলসের মতো স্প্রে হয়ে বেরিয়ে আসে, গ্যাস ফরম্যাটে বেরিয়ে আসে। তার মানে কি, তখন সেখানে সেটা খুব, সেটা লো টেম্পারেচারে আছে। দেখবে তুমি যখন আমরা বডি স্প্রে ইউজ করি সেটা ঠান্ডা মনে হয়, কারণ সেখানে টেম্পারেচারটা অটোমেটিকলি কম করে রাখা আছে, মানে প্রেসারের মধ্যে আছে, এবং সঙ্গে প্রেসার, খুব প্রেসার দিয়ে সেটা ঢোকানো আছে ভেতরে, হাই প্রেসারের মধ্যে কৌটোর মধ্যে ঢোকানো আছে। ঠিক আছে, তাহলে প্রেসার যখন কম হচ্ছে তখন কি করছে না, মলিকুলস গুলোকে কাছে আনার চেষ্টা করছে। এটা আনসারটা ভুল দিয়েছে, এটা ভুল দিয়েছে, লো প্রেসার হবে না। হ্যাঁ সরি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আনসার ঠিক আছে, হাই প্রেসার। ঠিক, আমি এটা ভাবলাম কি হলো, হাই প্রেসার, হ্যাঁ এটা ভুল কনসেপ্টটা করলাম। হ্যাঁ এই যে হাই প্রেসার, ঠিক আছে, এটা হাই প্রেসার লো টেম্পারেচার, ঠিক আছে। হাই প্রেসার যখনই হবে তাহলে প্রেসারের মধ্যে, কারণে যখন প্রেসার বাড়ে না, গ্যাসগুলোর মলিকুলস গুলো আস্তে আস্তে কাছে চলে আসে, আর যখন এই টেম্পারেচার কমতে থাকে তখনও তাদের মধ্যে কিন্তু একটা অ্যাট্রাকটিভনেস কাজ করে, একটা কোহেসিভনেস কাজ করে, মানে বাংলায় বললে যে আসঞ্জন ক্ষমতা তাদের মধ্যে জেনারেট হয়, তারা একেবারে সঙ্গে অ্যাটাচড হয়ে যায়। তখনই সেই গ্যাসগুলো একত্রিত হয়ে জলে পরিণত হয়, মানে তরলে, জল বলা ভুল, তরলে পরিণত হয়। বোঝা গেল? এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, এই কোশ্চেনটাও খুবই কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে কোশ্চেনগুলো, খুব সাধারণ কোশ্চেন কিন্তু এগুলো পরীক্ষাতে আসতে পারে, যে কোনো পরীক্ষাতে খুব ভালো কোশ্চেন দিয়েছে। তাহলে 20 দাগের এখানে অপশনটা আমি অপশন দিইনি, অপশন দেওয়ার থেকে বেটার আমি মনে করি জিনিসগুলোকে এক্সপ্লেন করা, ওই জন্য অপশন এ, অপশন এখানে টিক মেরে দিলাম, অপশন এ। বুঝতে পারলাম? 24 ওদের সিরিয়াল নাম্বারে ছিল, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আয়রন ওর, এর মধ্যে কোনটা লৌহ আকরিক? বলো তো, এটা খুব সাধারণ জিনিস। এই কোশ্চেনটা আমরা সায়েন্সের মধ্যেও ধরতে পারি, এই কোশ্চেনটা আমরা জেনারেল নলেজের মধ্যেও আনতে পারি, জিওগ্রাফির মধ্যেও আসতে পারে কোশ্চেনটা। এটা কোনটা আয়রন ওর, যেহেতু ফিজিক্সের পার্ট সেই জন্য আমি এখানে রেখেছি। ভাবো। কে বলতে, কে বলবে বলেছে দেখি, অ্যান্সার দেখিনি, দিয়ে বলছি আমি। 20 দাগের ডি বললে, 24-এর সি, তানভীরুল বলছে 24-এর সি, 24-এর বি, রিমা বললে 24-এর বি, পাইরাইট। হ্যাঁ আমি আমি অ্যান্সার বলি, তাহলে বাকিটা বুঝতে পারবে, এক্সপ্লেন করে দিই, খুব ইম্পর্টেন্ট কিন্তু, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন খুব ভালো কোশ্চেন বানিয়েছে বিহার, কোশ্চেনের লেভেল যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড করেছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আয়রন ওর, লোহার আকরিক কোনগুলো আমরা কি কি জানি, কে বলতে পারবে? লোহার আকরিকের মধ্যে আমরা পাই ম্যাগনেট, ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, এগুলো আমরা লোহার আকরিক হিসেবে ধরি। কিন্তু তা সত্ত্বেও আরো কয়েকটা রয়েছে, বলেই দিলাম, লিমোনাইটটা বলেই ফেললাম। দুটো মেন, আমরা লাল কালার আর কালো কালারের দেখতে যেটা খুব ভারী হয়, হাতে নিয়ে আমরা বুঝতে পারি, তাকে বলি আমরা ম্যাগনেটাইট আর হেমাটাইট। তারপরে যেটা রয়েছে ভালো কোয়ালিটির দিক থেকে, মানে মোটামুটি তারপরে কোয়ালিটি, লিমোনাইট। এখানে অ্যান্সার হচ্ছে লিমোনাইট। না, হোয়াট ইজ সিনেবার? সিনেবারটা কি জিনিস? সিনেবারটা হচ্ছে, এটাও কিন্তু একটা আকরিক, কিন্তু এটা হচ্ছে মার্কারির আকরিক। কোথায় গেল যেন, ইট ইজ দ্য ওর অফ মার্কারি। মার্কারি মানে পারদ, সবাই জানি আমরা পারদ, এই পারদের কিন্তু একটা আকরিক, তখন আমরা আয়রন ওর বলবো না, পারদের মার্কারি ওর,
এটা মার্কারি ওর। বক্সাইট কোনটা? অ্যালুমিনিয়াম। লিমোনাইট তো বললাম আয়রন ওর। আর পাইরাইট কিন্তু কোনো আয়রন ওর নয়, এটা বেসিক্যালি একটা একটা কম্বাইন্ড মেটেরিয়াল, ইজ কাইন্ড অফ মিনারেল that is based developed or composed of iron ore and sulfur. আয়রন অ্যান্ড সালফার এই দুটো নিয়ে তৈরি হয়েছে। এটা কোনো আকরিক নয়, এর মধ্যে লোহাও রয়েছে সালফারও রয়েছে, দুটো মিলিয়ে তৈরি হবে একটা মিনারেল। বাট এইগুলো হচ্ছে আকরিক। এটা অ্যালুমিনিয়ামের আকরিক, এটা লোহার আকরিক, এটা সিনেমার মার্কারির আকরিক, মানে পারদের আকরিক। লোহার আকরিক আরো আছে, মেন আকরিক গুলো কিন্তু এটা নয়। মেন আকরিক হচ্ছে ম্যাগনেটাইট, হেমাটাইট, সেগুলো কিন্তু মেন আকরিক। কিন্তু পরীক্ষাতে মেন গুলো আসবে না তো, পরীক্ষাতে এইরকম গুলো আসবে, পরীক্ষাতে এইরকম গুলো আসবে। ঠিক আছে, নেক্সট 31. Which component of fertilizer is used for stimulating early growth purposes? যে কোনো ধরনের এটা ফার্টিলাইজার মানে সার, কোন সারটা সাধারণত ফসলে দ্রুত বৃদ্ধির জন্য আমরা ইউজ করি? এটা তোমরা অ্যান্সার বলবে, সবাই বলতে পারবে। পটাশিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস। 31. কোন সারটা মানে ফার্টিলাইজার মানে সার, কোন সার উদ্ভিদের বৃদ্ধির জন্য সবচেয়ে ভালো, মানে আর্লি গ্রোথের জন্য ভেরি ইউজফুল? পটাশিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস। কে বলতে পারবে? 31 আমি ব্যাখ্যা করলাম অপশনটা। 31 কোশ্চেনগুলো দেখো কত সুন্দর কোশ্চেন, এগুলো যদি আমরা না প্র্যাকটিস করি আমাদের সমস্যায় পড়বো আমরা। 31 ডি, 31 বি আর ডি, 31 বি, বি ডি। বাবা খুব ভালো, সবাই অ্যান্সার দিয়েছো, কিন্তু ভুলভাল একটু হয়েছে অ্যান্সারগুলো। দেখো আমাদের বাড়িতে অনেকেরই চাষবাস, সবাই গ্রামের দিকে আমরা বিলং করি, চাষবাস প্রত্যেকেরই রয়েছে নিশ্চয়ই। সেক্ষেত্রে আমরা বাড়িতে কি করি? ফসফরাস দেওয়া হয় সবার আগে। ঠিক আছে, এনপিকে, আমরা এনপিকে জানি, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস। তার মধ্যেও সবচেয়ে মেন হচ্ছে ফসফরাস, সবার আগে দেওয়া হয়। ঠিক আছে, সবার আগে কিন্তু ফসফরাস দেওয়া হয়, তারপরে নাইট্রোজেন, পটাশিয়াম এগুলো চলে আসে, এনপিকে বলি আমরা। ঠিক আছে, তাহলে এখানে ফসফরাস। দেখবে অল্পতেই যখন বাড়িতে কোনো গাছ লাগানো হয়, শাকসবজি, ফুলের গাছ, সবসময় ফসফরাস দেওয়া হয়। ফসফরাস কিন্তু মেন আর্লি গ্রোথের জন্য। তারপরে যখন ফুল বা ফল হবে তখন তার মতো করে অন্যান্য নানা ধরনের ফার্টিলাইজার আলাদা করে রয়েছে, পটাশিয়াম দেওয়া হয়, তখন অন্য রকমের দেওয়া হয়। বাট ফসফরাস কিন্তু ইনিশিয়ালি প্ল্যান্টের আর্লি গ্রোথের জন্য দরকার। বুঝে গেল অপশন? তাহলে এটা অপশন, কিন্তু অপশন এখানে ডি। নেক্সট, which of the following are the constituents of soda acid fire extinguisher? আমরা ফায়ার এক্সটিংগুইশার জানি, দেখবে আমাদের চারদিকে ইউনিভার্সিটিতে, স্কুল কলেজে, বিভিন্ন গভর্নমেন্ট অফিসে, বাস ট্রেনে এগুলো দেওয়া থাকে ফায়ার এক্সটিংগুইশার, যেখান থেকে স্প্রে করলে আগুন নেভানো হয়। তো সেখানে অনেক ধরনের টাইপস অফ ফায়ার এক্সটিংগুইশার থাকে, বিভিন্ন ধরনের এক্সটিংগুইশার হয় আমরা জানি, যদিও সেটা আমরা পড়াইনি, চাইলে পড়তে পারো, জেনারেল নলেজের মধ্যে পড়ে এটা, সব আমিও জানি না। অনেক ধরনের হয়, তো তার মধ্যে একটা রয়েছে সোডা অ্যাসিড টাইপ। সেইটাতে কোন, এটা পারলে পড়ে রাখতে পারো আলাদা করে, যে টাইপস অফ ফায়ার এক্সটিংগুইশার, জাস্ট গুগল সার্চ করবে, মেটেরিয়াল পেয়ে যাবে, এমনি জাস্ট ছবি পেয়ে যাবে, এবং দেখে দেখে বুঝবে যে কোনটার সঙ্গে কি রয়েছে। কারণ সব তো আমরা পড়ে শেষ করতে পারবো না, সম্ভব নয়, কারোর পক্ষে পড়াও সম্ভব নয়। যদিও এই কোশ্চেনটা এসেছে, তাই আমি, আমার মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বলেছে সোডা অ্যাসিড ফায়ার এক্সটিংগুইশার এর জন্য কোন উপাদানটা, নিচের উপাদান বা উপাদান সমূহ এখানে ইউজ করা হচ্ছে? ডিআইএল মানে হচ্ছে ডাইলিউট, মানে দ্রবণ। এখানে ডিআইএল কথাটা মানে হচ্ছে ডাইলিউশন আর ডাইলিউট। ঠিক আছে, অর্থাৎ দ্রবণের কথা বলা হচ্ছে। এখানে হচ্ছে কনসেন্ট্রেশন, ঠিক আছে, অফ সালফিউরিক অ্যাসিড অ্যান্ড অ্যালুমিনিয়াম সালফেট, ডাইলিউশন অফ সালফিউরিক অ্যান্ড sodium carbonate, dilution of sulfuric acid and sodium bicarbonate solutions, and concentration of sulfuric acid and sodium carbonate solutions। এতগুলো রয়েছে, এর মধ্যে কোন দুটো এখানে এটা ইউজ করা হয়? এটা হয়তো জানলে আলাদা ব্যাপার, না আদারওয়াইজ আন্দাজে তোমাদের গেস করতে হবে। আমি বেশিক্ষণ সময় দিচ্ছি না এটার জন্য, এগুলো কমন লাগানো একটু ডিফিকাল্ট, কারণ এগুলো কি আসবে, কত আসবে বলা মুশকিল। যদিও নোটের মধ্যে কিছু না কিছু উপাদান এর মধ্যে রয়েছে, যেখানে এখানে নোট দিয়েছি। এখানে 40 দেখে যাই, অ্যান্সার দেখি। 40 কেউ দাওনি অ্যান্সার? 40 সি। তানবিরুল দিয়েছে সি, রিমা দিয়েছে সি, সি। গার্গী দিয়েছে বি। ভেরি গুড, দেখি আমি, দেখি
কোনটা? না dilution of sulfuric acid and sodium bicarbonate। ভালো করে ভাবো তাহলে কোনটা? অপশন বি। কে যেন দিলে অপশন বি, অপশন বি, ডাইলিউশন অফ সালফিউরিক অ্যাসিড এন্ড সোডিয়াম বাইকার্বনেট, এইটা ইউজ করা হয়, অপশন বি। এক্সকিউজ মি, এক মিনিট। হ্যাঁ, সরি, তাহলে কি বললাম এখানে? এটা অ্যান্সার হচ্ছে ডাইলিউশন অফ সালফিউরিক অ্যাসিড অ্যান্ড সোডিয়াম বাইকার্বনেট সলিউশন। এটা মনে রেখে দিও ব্যাপারটা। এর যদি টাইপ পড়তে চাও আমাকে বলবে, আমি নোট দিয়ে দিব। টাইপস রয়েছে যদিও, কিন্তু এত বেশি প্রয়োজন নেই। সব পড়বো বললে তো হবে না, আমাদের খুব স্মার্টলি পড়তে হবে, কারণ কজ, প্রফিট সবকিছু দেখতে হবে, কোনটা পড়বে কোনটা পড়বে না, সেটাও একটা ব্যাপার রয়েছে। নেক্সট, এগেইন একটা ভালো কোশ্চেন দেখো। হুইচ অফ দ্য ফলোইং ব্যাকটেরিয়াল ডিজিজ that is called as a splenic fever, splenic fever একটা রোগের, একটা জ্বরের নাম, যেটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজের কারণে হয়ে থাকে। ঠিক আছে, কোন ব্যাকটেরিয়া? আমি একটা নোট দিয়েছিলাম, বায়োলজির নোট, সেখানে দেখবে সমস্ত ধরনের ডিজিজ এবং তার কারণ রয়েছে। প্রিভিয়াসলি যত বিপিএসসির কোশ্চেন এসছে সেখান থেকে কিন্তু মোটামুটি পেয়ে যাবে। এটা পাবে কিনা আমার মনে নেই এই মুহূর্তে, নোটটা দেখা হয়নি। দেখবে এটা, আন্দাজে বলো, পারবে এটা খুব ইজিলি। এটা যদি নাও জানো আন্দাজে পারবে। ভাবো, অপশন দিলাম একটু, আমি একটু ক্লু দিচ্ছি। যেমন ধরো কলেরা, এর সঙ্গে এটা নয়, কলেরা এর সঙ্গে হবে না। টাইফয়েড এর সঙ্গে হবে না। তাহলে এখানে চারটের মধ্যে দুটো বাদই হয়, টাইফয়েডের কারণ অন্য, তাহলে বাদ হয়ে গেল, রইলে পড়ে অ্যানথ্রাক্স আর নান অফ দ্য অ্যাভাব। তাহলে এখানে 50% চান্স এটা, 50% চান্স এটা। এবারে যখন নান অফ দ্য অ্যাভাব থাকবে, সেইটা ইন জেনারেল হিউম্যান সাইকোলজির লজিকে নান অফ দ্য অ্যাভাবটার অ্যান্সার একটু কমই হয়। মোর দেন ওয়ান অফ দ্য অ্যাভাব থাকলে বেশি অপশন হওয়ার চান্স সেটা হতো, বাট এখানে সেটা নেই, এ দুটো হচ্ছে না। তার মানে কিন্তু এটা বাই গেসিং আমরা কিন্তু অনায়াসে এটা বলতে পারবো অ্যানথ্রাসাক্স। এটাও হতে পারে, বাট এর টেন্ডেন্সি সবচেয়ে বেশি, নান অফ দ্য অ্যাভাব খুব একটা হয় না। সেক্ষেত্রে কিন্তু এটা অ্যানথ্রাক্স আমরা বলতেই পারি অ্যান্সারটা। ঠিক আছে, এবং এখানে ডেফিনেটলি অ্যান্সারও কিন্তু এটা রয়েছে, অ্যানথ্রাক্স। এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, যার কারণে স্প্লিনিক ফিভার বলে একটা জ্বর হয়ে থাকে। বুঝতে পারলাম? তাহলে অনেক সময় আন্দাজে গেস করেও কিন্তু অ্যান্সার করতে পারি আমরা। ঠিক আছে, অনেক সময় আন্দাজে গেস করেও কিন্তু আমরা অ্যান্সার করতে পারি। 41 এর বি বলেছো, 41 এ, এ বি, এ বি। না, টাইফয়েড তো হবেই না, টাইফয়েডটা ভুল বললে। টাইফয়েড তো রিমা বা সুফিয়ান বললে, টাইফয়েডের কারণ তো নয় এটা। এটা একটা, এটা রোগ, একটা অ্যানথ্রাক্স মানে হচ্ছে একটা একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া সম্বন্ধে ডিটেলস আমিও জানি না, আমাকে তাহলে দেখতে হবে, আমার দেখার টাইম হয়নি এটা। অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার কারণে স্প্লিনিক ফিভার হয়। দেখে নি, দাঁড়াও, স্প্লিনিক ফিভার তোমাদের সঙ্গে দেখিনি, আমিও দেখিনি, আমিও শিখি এটা। স্প্লিনিক ফিভার, ও স্পেলিংটা দেখো ভুল রয়ে গেছে। স্প্লিনিক ফিভার গুগল সার্চ করলে এইটা আসছে, এখানে না, একটু আলাদা। It is an acute infection disease of livestock that occur throughout the world. This disease also known as splenic fever due to the fact that there is an extensive enlargement of the spleen, মানে স্প্লেনোমেগলি ডিউ টু ইস ইনফেকশন, মানে এই নাসাল প্রদাহ তৈরি হয় একটা। হোয়াট কজেস স্প্লিনিক ফিভার? এই যে স্প্লিনিক ফিভার, অ্যানথ্রাক্স বলা হয়ে থাকে এটা। এটা অ্যাকচুয়ালি সাইন্টিফিক নাম, অ্যানথ্রাক্স ইজ এ রেয়ার ব্যাকটেরিয়াল ইনফেকটিয়াস ডিজিজ। এটা একটা ডিজিজের নাম, যেটার অ্যাকচুয়ালি নামটা হচ্ছে অ্যানথ্রাক্স, যেটাকে আমরা অন্য একটা মানে সোজা ভাষায় বলি স্প্লিনিক ডিজিজ। এই পরীক্ষাটা, যে কোশ্চেনটা বিপিএসসি করেছে, ওরা ডবল ই ইউজ করেছে, আদারওয়াইজ স্প্লিনিক ফিভার। এটা বেসিক্যালি গবাদি পশুর হয়, লিভস্টক একটা যাদের আছে রয়েছে তাদের ক্ষেত্রে এই রোগটা হয়। এদের নাসাল প্রদাহ তৈরি হয়। মানুষের ক্ষেত্রেও হতে পারে, জেনারেলি এটা গরুর ক্ষেত্রে বেশি হয়। এই যে গলার মধ্যে গ্ল্যান্ড গুলো ফুলে যায়, ঠান্ডা, একটা ধরনের ঠান্ডা লাগার মতো সিচুয়েশন আর কি, বাট ওদের ক্ষেত্রে এটা বড় ধরনের হয়। এদের যে টিম্বারিং, ডিপ্রেস, নানা কারণে হতে পারে।
এই যে এদের ক্ষেত্রে স্ট্যাগেনিং, ট্রেম্বারিং, ডিপ্রেশন, আনকনসিয়াসনেস, ডিফিকাল্টি ইন ব্রিদিং, অর্থাৎ নাসালকে ইনফেক্ট করে। ঠিক আছে, এটা একটা ডিজিজের নাম বেসিক্যালি। ডিটেলস এর সম্বন্ধে আমার জানা নেই, ডেফিনেটলি এটা আমি জানি না। বোঝা গেল, স্প্লিনিক ডিজিজ একটা ডিজিজের নাম এটা একটা। ঠিক আছে, এর অ্যাকচুয়ালি নামটা কিন্তু অ্যানথ্রাক্স, সাইন্টিফিক নামটা। বোঝা গেল? হ্যাঁ, এগুলো জেনে রাখতে হবে, কারণ সব তো আমরা জানি এরকম নয়, আমাদেরও বুঝতে হবে। কিন্তু এগুলো যদি প্র্যাকটিস করো, আমি এটুকু শিওর, লাস্ট 10টা বছরে যদি কোশ্চেন প্র্যাকটিস করো, সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা 70 থেকে 80% অ্যান্সার আমরা করতে পারবোই পারবো। কারণ তোমার স্কুলে চাকরির জন্য ওরা আলাদা করে বিশাল ভেবে চিন্তে কোশ্চেন বানায় না, ওরা ওখান থেকে ওদের যে বিপিএসসির পরীক্ষা, একটা রাজ্যের যখন বিপিএসসি পরীক্ষা হয়, তারা অনেক বেশি রিসার্চের মাধ্যমে খুব সিস্টেমেটিক ভাবে প্যানেল বানিয়ে একটা কোশ্চেন তৈরি করে। বাট সেই কোশ্চেনটা তোমাদের ক্ষেত্রেও হবে কখন? নিজের সাবজেক্টের জন্য, কারো হিস্ট্রি, কারো জিওগ্রাফি, কারো ইংলিশ, কারো বেঙ্গলি, তখন সেই সাবজেক্টটাকে তারা মাথায় দিয়ে এক্সপার্টকে দিয়ে কোশ্চেন বানাবেন ভালো করে। বাট তার সঙ্গে যে অ্যাডজয়নিং কোশ্চেনগুলো থাকবে, কমন বাংলা বা ইংলিশের পেপার, কমন জেনারেল নলেজের পেপার, সেগুলো কিন্তু সেই লেভেলে তখন হয় না। সেক্ষেত্রে এটা আমাদের একটা সুবিধে। ব্যতিক্রম হতেই পারে, বাট জেনারেলি এটা কি ক্ষেত্রে কি হয়, আমরা যদি প্রিভিয়াস এই কোশ্চেনগুলো করে থাকি, সেক্ষেত্রে আমার মনে হয় অনেকটা অ্যাডভান্টেজ পাবো আমরা। অ্যাটলিস্ট কিছু না পাই, কোশ্চেনটা বুঝতে পারবো, আমাদের মনে সেলফ কনফিডেন্স বাড়বে যে না, আমরা কোশ্চেনগুলো করতে পারছি। ঠিক আছে, আর প্রিভিয়াস নোটগুলো যা যা মেটেরিয়াল হয়েছে পড়ো, যারা ক্লাসগুলো করোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো ক্লাসগুলো করো। অনেক জিনিস কিন্তু ডিসকাশন হয়েছে ক্লাসের মধ্যে। রেকর্ডেড ক্লাসের সুবিধা তো এটাই, যখন খুশি আমরা দেখতে পারবো ক্লাসগুলো। নেক্সট, সরি, কি হলো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, নেক্সট, which of the following radiation is used to get relief from body অ্যাচেস? অ্যাচেস মানে হচ্ছে প্রদাহ, ব্যথা। শরীরের যখন ব্যথা হয় ভেতরে, মাসেল পেন অনেকের হয়, এই ধরনের ব্যথা, ক্রনিক ব্যথা টাইপের কিছু থাকে, মানে কি বলবো আমি, যেগুলো সহজে সারে না। তো সেই রকম ক্ষেত্রে কোন ট্রিটমেন্ট করা হয়? ইনফ্রারেড রেডিয়েশন, ইউভি রেডিয়েশন, ভিজিবল রেডিয়েশন, নান অফ দ্য অ্যাবাভ? বলো তো, চোখ বন্ধ করে পারবে, এর জন্য কোনো পড়তে হবে না। বলো, এর মধ্যে কোন রেডিয়েশনটা আমাদের শরীরের যে ব্যথা প্রদাহজনিত উপশমের ক্ষেত্রে ইউজ করতে পারি? এটা মানে হচ্ছে প্রদাহ, ব্যথা, পেন, বডি পেন। ঠিক আছে, কোনটা কে বলতে পারবে? 45 এর ইনফ্রারেড রেডিয়েশন, মানে এগুলো বোঝাচ্ছি সব আমি। আগে অ্যান্সারটা বলো, তোমরা কতটা বুঝেছো দেখি। ইনফ্রারেড রেডিয়েশন, ইউভি রেডিয়েশন, ভিজিবল রেডিয়েশন, নান অফ দ্য অ্যাবাভ? বলো কোনটা। এটুকু ক্লু দিতে পারি, এটা নান অফ দ্য অ্যাবাভ হবে না। তিনটের মধ্যেই অ্যান্সার আছে, তিনটের মধ্যেই অ্যান্সার লুকিয়ে আছে। 45 ব্যাক করলাম, আমি অ্যান্সার দেখব। 45, 45 এর বি। শুধু আবু সুফিয়ান বললে 45 এর বি। আর বাকিরা এতজন রয়েছে, ক্লাসগুলো যদি মনে হয় না কারো পড়ার, তাহলে কিছু করার নেই আমার। ক্লাসগুলো এসেন্সিয়াল তোমাদের জন্য। বি, মজিবুর বললে বি, ভেরি গুড। গার কি বলেছো? এ। আমি এবারে বলি, মজিবুর যে বি বললে, একটু লজিক্যালি ভাবো বাবা, না হলে কিন্তু ভুল হবে অ্যান্সারটা। এত এত জেনারেলাইজড ভাবে অ্যান্সার কিন্তু করা যাবে না। আমি কেন বলছি তোমাকে, দেখো, ইউভি রেডিয়েশন, আলট্রা ভায়োলেট রশ্মি, বাংলায় বললে অতি বেগুনি রশ্মি, আমাদের শরীরে পড়লে আমরা মরে যাব, ক্যান্সার হয়ে যাবে আমাদের, আমরা বাঁচবো না। আমাদের যে ওজোন স্তর বায়ুমণ্ডলের যেটা রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে, সেই স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তর, যার মধ্যে 15 থেকে 35 কিমি একটা উচ্চতা বায়ুমণ্ডলের, যেখানে O3 গ্যাস রয়েছে, ওজোন গ্যাস রয়েছে। এই ওজোন গ্যাস সূর্য থেকে যে ইউভিটা আসে তাকে অ্যাবজর্ব করে নিয়ে মেন আসল সূর্যের আলোটাকে পৃথিবীতে পাঠায়। যদি সেই ইউভি আসতো, আমরা কিন্তু মারা যেতাম ত্বকের ক্যান্সারে। তাই ইউভি রে দিয়ে মোটেই আমরা কিন্তু বডির পেন থেকে রিলিফ পাবো না। এটা ভুল কথা, এটা আমাদের কাজে লাগবে না। আমাদের কোনটা কাজে লাগবে? তাই এটা বাদ, ইউভি রে থেকে এটা হয় না জেনারেলি। তাহলে বাকি কোনটা পড়ে রইল অপশন? দুটো, একটা ভিজিবল রেডিয়েশন, একটা ইনফ্রারেড। ভিজিবল কোনটা? ভিজিবল হচ্ছে সেই আলো যেটা আমরা দেখতে পাই, অর্থাৎ আমাদের নর্মাল চোখে দেখা আলো, যেটা যদি সায়েন্সের ভাষায় বলি, এটা রেঞ্জ হচ্ছে
0.4 মাইক্রোমিটার টু 0.7 মাইক্রোমিটার। অন্যভাবে বললে এটা বলবো আমরা 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। এই যে আলোটা, যেটা আমরা চোখে দেখতে পাই, তাকে বলবি ভিজিবল রেডিয়েশন। সূর্যের আলো, সোজা কথা সূর্যের আলো, আমরা বাইরে রোদের সময় শীতকালে বাইরে রোদ সূর্যের আলো গায়ে লাগাই, সেখান থেকে ভিটামিন ডি একটু পাই আমরা জানি, কিন্তু সেটা থেকে কোনোভাবেই বডির পেন রিলিভ করতে পারবো না, সেটা কোনো ট্রিটমেন্ট নয়। কিন্তু ইনফ্রারেড রেডিয়েশন বলে একটা ট্রিটমেন্ট রয়েছে, ইনফ্রারেড রেডিয়েশন, যেটা তার যদি মান দেখি আমরা, সেই মানটা কোনটা, এটা হচ্ছে 0.7 মাইক্রোমিটার টু 3.4 মাইক্রোমিটার, অর্থাৎ অন্যভাবে বললে 700 ন্যানোমিটার থেকে 3400 ন্যানোমিটার। এই যে ব্যান্ড, এই যে তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো যখন স্পেশালি এটা সূর্য থেকে এলেও আমরা পাই না, মানে আমরা ফিল করতে পারি না, সেটা যন্ত্রের মাধ্যমে দেওয়া হয়, দিয়ে শরীরে পেন রিলিফ করা হয়, এটা একটা ট্রিটমেন্টের পদ্ধতি। হ্যাঁ, এটা কিন্তু ইনফ্রারেড রেডিয়েশন, অ্যান্সার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝে গেল? সবাই অনেকে ঠিক বলেছো, বাট আমি এক্সপ্লেনেশনটা তোমাদের করে দিচ্ছি, তোমাদের যাতে এগুলো নিয়ে আর কোনো রকমের পরে বুঝতে সমস্যা না হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট। Which of the following which of the following is an example of melamine used for making floor tiles? মেলামাইন, যখন টাইলস তৈরি হয়, আমাদের অনেকের বাড়িতে হয়তো টাইলস আছে, সে যখন টাইলস তৈরি হয় সেখানে একটা মেলামাইন ইউজ করা হয়। মেলামাইন মানে একটা পদ্ধতি যেখানে আর্টিফিশিয়াল পলিমারগুলোকে মানে লিকুইড ফরম্যাটে নিয়ে এসে তাদের মধ্যে বন্ডিং বাড়িয়ে সেটাকে একটা সুন্দর স্মুথ সিল্কি বা স্মুথ একটা শেপ তৈরি করা হয়, যেটা আমরা টাইলস বলে থাকি। তো সেখানে কোন টেকনিকটাকে ইউজ করা হয়, কে বলতে পারবে? খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, এটা প্র্যাকটিক্যাল নলেজের, মানে জেনারেল নলেজের এটা কোশ্চেন, সায়েন্সের পার্ট, বাট এটা জেনারেল নলেজের কোশ্চেন। কে বলতে পারবে? ফ্লোর টাইলস মেকিং এর জন্য কোন পদ্ধতি ইউজ করা হয়? পলিথিন পদ্ধতি, থার্মোপ্লাস্টিক পদ্ধতি, পিভিসি তো হবেই না, ছেড়ে দাও, এটা আলাদা জিনিস, ঠিক আছে, প্লাস্টিকের ক্ষেত্রে ইউজ করা হয়, না থার্মোসেটিং প্লাস্টিক, কোনটা? কে বলতে পারবে? 51, পলিথিন, থার্মোপ্লাস্টিক, পিভিসি, না থার্মোসেটিং প্লাস্টিক, কোনটা? কে বলতে পারবে? ব্যাক করলাম। ফর্টি ফাইভ, 51 এর এ, তানভীর বললে 51 এর এ। বাকিরা কারা রয়েছে? রিমা, আবি সুফিয়ান, গার্গী, মজিবুর, আর কেউ নেই। 51 ডি, আবু সুফিয়ান, ভেরি গুড। 51 ডি, এটা অ্যান্সার কিন্তু 51 ডি হবে, এটার অ্যান্সার 51 ডি হবে। প্রত্যেকে মনে রেখো, এটা জেনে রাখা দরকার। থার্মোসেটিং প্লাস্টিক, থার্মোসেটিং প্লাস্টিক এটা পদ্ধতি যার মাধ্যমে আর্টিফিশিয়াল একটা লেয়ার তৈরি করা হয়, পলিমারের লেয়ার, আর্টিফিশিয়াল পলিমারের লেয়ার তৈরি করা হয়, এবং যার মাধ্যমে সিমেন্টের যে ছোট ছোট অংশের উপরে একটা পাতলা আর্টিফিশিয়াল লেয়ার তৈরি করা হয়, মেলামাইনের লেয়ার, যেটাকে বলা হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক। এটা কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কিন্তু, এগুলো মনে রাখো, এগুলো আমাদের যে কোনো ভৌত বিজ্ঞানের বই পড়লেও পাবো আমরা, হ্যাঁ, কিন্তু এত সময় আমাদের নেই পড়ার মতো, এগুলো প্র্যাকটিস করে করেই করতে হবে। নেক্সট, ইন হুইচ অর্গানিজমস ডাজ স্পোর ইনফরমেশন অকার এজ এ মোড অফ রিপ্রোডাকশন? মানে কারা রিপ্রোডাকশন মানে প্রজনন যখন করে, সেক্ষেত্রে স্পোর ফরমেশন তৈরি করে। স্পোর ফরমেশনের বাংলা মানেটা কিভাবে বলবো আমি, মানে কি বলবো, পরাগরেণুর মাধ্যমে স্পোর ফরমেশন এর মাধ্যমে রিপ্রোডাকশন করে কারা? এটা বিপিএসসির প্রিলিমস, ওদের যে অ্যান্সার কিতে এটা দুটো অ্যান্সার আছে, যে কোনো একটা অ্যান্সার করলেই হবে, দুটোই এখানে হবে, বলো। তো সেটা পরাগরেণুর মাধ্যমে এটা হয় ব্যাপারটা, ঠিক আছে। পরাগরেণু ঠিক বলবো না, এক ধরনের স্পোর, অনেক ধরনের এলিমেন্ট রয়েছে, তাদের শরীরে এক ধরনের স্পোর তৈরি হয় এক একটা, ঠিক আছে। মানে একটা সোজা কথায় বললে স্পোর্স মিনস, স্পোর্স এর মানে হচ্ছে একটা কোষ,
প্রজনন কোষ, স্পোর মিনস রিপ্রোডাকশন সেল ফর্ম করে। যত রকমের অপুষ্পক উদ্ভিদ রয়েছে, অ্যালগিজ, ফাঙ্গি, ফার্ন, ব্যাকটেরিয়া, এই সমস্ত কিছুই কিন্তু তাদের প্রজনন করার ক্ষেত্রে স্পোরের সাহায্য নিয়ে থাকে। এখানে অ্যান্সার হবে ফাঙ্গি, অ্যান্সার হবে ফার্ন, দুটোই কিন্তু অ্যান্সার হবে এখানে। ফাঙ্গি এবং ফার্ন দুটোই কিন্তু এখানে অ্যান্সার হবে, এ এন্ড ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ফাঙ্গি অ্যান্ড ফার্ন। খুব মনে রাখবে, এগুলো খুব ভালো কোশ্চেন কিন্তু। হ্যাঁ, ফাঙ্গি অ্যান্ড ফার্ন এর মাধ্যমে স্পোর ফর্ম করে এরা, এবং তার মাধ্যমে এরা রিপ্রোডাকশন করে থাকে। 56 এর এ, 56 এর এ। বাকিরা কারা জয়েন করলে এত পরে গো? তোমরা 8 জন জয়েন করলে এত পরে, ডেমোতে আছো। ডেমোতে লিভি দে, হৃদয় দাস, ভেরি গুড। যারা ডেমো ক্লাস করছে তাদের জন্য বলি, আমরা হচ্ছে এখন পড়ছি সেটা আলোচনা করছি, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেটা লাস্ট কদিন আগেই হয়েছে বিপিএসসি প্রিলিমসে। সেই কোশ্চেনের উপর বেসিসে আমরা কিন্তু আমাদের প্রিপারেশনটাকে আমরা ইভালুয়েট করছি, যাতে আমাদের প্রিপারেশন টিল নাও যেটা হয়ে গেছে সেটা কতটা হয়েছে এবং আরো কতটা আমাদেরকে করতে হবে সিস্টেমেটিকলি। অলরেডি এগুলো সমস্ত নোট কিন্তু দেওয়া রয়েছে, এবং অনেক কোশ্চেন কিন্তু কমন সেখান থেকেই আছে, তারা পড়ো এগুলো তারা বুঝতে পারবে। নেক্সট চলে যাই আমি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট আর্টিফিশিয়ালি প্রিপেয়ার্ড এলিমেন্ট? এটা একটা সিম্পল কেমিস্ট্রির জিকে কোশ্চেন। প্রথম আর্টিফিশিয়ালি মানে মানুষ ল্যাবে তৈরি করা একটা এলিমেন্ট কোনটা? অনেক এলিমেন্ট আছে যেগুলো প্রকৃতি থেকে প্রাপ্ত, কিন্তু একটা এলিমেন্ট যেটা আর্টিফিশিয়ালি তৈরি করেছে ল্যাবে, কোনটা? কে বলতে পারবে? টিই, টিসি, টিএইচ, টিআই, সরি টিএল, শর্ট ফর্মগুলো রয়েছে, সাংকেতিক চিহ্নগুলো রয়েছে। অলরেডি আমি নোট দিয়েছি, সেখানে সাংকেতিক চিহ্নগুলো রয়েছে। এটা আমি অ্যান্সার তোমাদের দেখছি না, আমি এটা বলে দিই, এটা জেনারেল নলেজের কোশ্চেন। টিসি, টিসি মানে হচ্ছে টেকনেটিয়াম বলা হয় এটাকে, অনেকে টেকনিয়াম বলে। এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট টু বি সিনথেসাইজড রাদার দেন ডিসকভার্ড ইন নেচার ওয়াজ ইন 1937। 1937 সালে ল্যাবে তৈরি করা হয়েছে, সিনথেসাইজ করে এটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। এর নাম হচ্ছে টেকনেটিয়াম। এটা আমাদের যে পর্যায় সারণীর যে স্তরগুলো রয়েছে সেখানে একটা উপাদান, আর্টিফিশিয়াল মৌলের মধ্যে পড়ে। বুঝে গেল? টি সি, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, ইন দ্য এই অর্থে ইম্পর্টেন্ট, এটা আমরা যে কোনো পরীক্ষাতে পেতে পারি, মানে এটা একটা জেনারেল নলেজের মধ্যে পড়ে, কেমিস্ট্রির জেনারেল নলেজ একটা। ঠিক আছে, এর জন্য কোনো আলাদা করে কিছু লজিক বা কিছু নেই, বেসিক্যালি এটা একটা কোশ্চেন, জিকে কোশ্চেন। এটাও এসেছে, ভালো ভালো কোশ্চেন কিন্তু এসেছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফ্লুইড পার্ট অফ আওয়ার ব্লাড? এটা কমন কোশ্চেন, পারবে তোমরা, বলো আমাদের ব্লাডের মধ্যে কোনটা ফ্লুইড পার্ট? কে বলতে পারবে? এটা প্রত্যেকেরই বলা উচিত। হোয়াইট ব্লাড সেল, না প্লাজমা, নাকি ব্লাড প্লেটলেট, নাকি আরবিসি, রেড ব্লাড সেলসটা রয়েছে কোনটা? 66, আমাদের রক্তের তরলতম পদার্থ কোনটা? ডব্লিউবিসি, প্লাজমা, ব্লাড প্লেটলেটস, আরবিসি। 66 কে বলতে পারবে দেখি তো? 66 বি, 66 বি, 66 বি। সবাই 66 এর বি তোমরা করছো, বি করছো তোমরা সবাই। সি করলে কে? দেখি কে কেউ অ্যান্সার করলে। সি কেন করছো? প্লেটলেট হয় না, প্লেটলেট আলাদা জিনিস, এটা প্লাজমা। তো আমরা আগেই বলেছি, নোটটা একটু পড়ো, কে অ্যান্সার দিলে যেন ভুল, এটা অ্যান্সারটা আমি আশা করিনি। সি আবু সুফিয়ান, একটু ঠিকঠাক করে পড়ো, পড়া হচ্ছে না তোমার, তাহলে একটু পড়তে হবে আর ভালো করে। হ্যাঁ, ব্লাড প্লেটলেট এটা নয়। নোটটা দেখবে, বায়োলজির নোট রয়েছে, পরিষ্কার করে কিন্তু লেখা রয়েছে এখানে, বায়োলজির নোটে ডিটেলসে রয়েছে, এখানে সব সব কিন্তু ডিটেলসে রয়েছে। আমাদের ব্লাডের ক্ষেত্রে এগুলো সব ডিটেলসে রয়েছে, ব্লাডের যে পোর্শনটা সব কিন্তু এখানে রয়েছে, ভালো করে পড়বে। প্লাজমার যে পোর্শনটা রয়েছে, প্লাজমা যে লিকুইড পোর্শন আছে, লেখা দেখুন ওটার মধ্যেই রয়েছে, দ্য লিকুইড পোর্শন অফ দ্য ব্লাড, প্রত্যেকটা। এখানে রেড ব্লাড কর্পাসেস, এই সেলটা কি, অক্সিজেন ট্রান্সপোর্ট করে। হোয়াইট ব্লাড সেল, ডব্লিউবিসির কি কাজ, প্লেটলেটের কি কাজ, ব্লাড ক্লটিংকে বাঁচাতে সাহায্য করে এই প্লেটলেটগুলো, প্রত্যেকটা কাজ
প্লাজমার মধ্যে 55% ব্লাড আছে, 92% বিং ওয়াটার রয়েছে এর মধ্যে। প্লাজমার কি ফাংশন, প্রত্যেকটা কিন্তু শর্টে নোট লেগে রয়েছে, এত ছোট ছোট নোট যেগুলো পড়লেই যথেষ্ট, সব রেডি করা রয়েছে। নেক্সট, বেশিক্ষণ নেই, হয়ে এসছে। তাহলে এটার অ্যান্সার কোনটা? এটার অ্যান্সার হচ্ছে প্লাজমা, মানে অ্যান্সার বি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ হাইলি এলংগেটেড এলিপ্টিক্যাল অরবিট? এর মধ্যে একটু, এটাও জেনারেল নলেজ, এটা এটা ফিজিক্সেরই পার্ট যদিও। অ্যাস্টেরয়েড, কোমেট, মেটিওরাইট আর মেটিওর। এর জিওগ্রাফির মধ্যেও আসতে পারে। আমাদের মহাকাশে অনেক ধরনের উপাদান রয়েছে, অ্যাস্টেরয়েড, কমেট, মেটিওরাইট। বাংলা মানেটা অ্যাকচুয়ালি যদি বলি আমি, বাংলা মানেটা আমার মনেও নেই মুহূর্তে। হ্যাঁ মনে আছে, অ্যান্সারটার বাংলা মানে মনে আছে, বলে দিচ্ছি আমি। বলো কোনটা হবে? অরবিট মানে হচ্ছে, এলিপ্টিক্যাল অরবিট মানে হচ্ছে যদি একটা গ্রহ থাকে তার চারদিকে উপগ্রহগুলো ঘোরে এভাবে। এলিপ্টিক্যাল মানে হচ্ছে সবচেয়ে বেশি এরকম চওড়া, অনেকটা দূর, ডিম্বাণুর মতো করে দূর দিয়ে ঘুরবে। সবচেয়ে বেশি দূর দিয়ে যেটা ঘোরে সেটা কিন্তু এখানে কমেট, ধূমকেতু। ধূমকেতুর কিন্তু সবচেয়ে বেশি এলংগেটেড এলিপ্টিক্যাল অরবিট থেকে থাকে, ধূমকেতু বলা হয় এটাকে। ঠিক আছে, ধূমকেতু, এটা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ? আমাদের জীবনের গঠনগত এবং কার্যগত একক কোনটা? এটা আর বলার কিছু নেই, সবাই পারবে। মানব জীবনের গঠনগত, শুধু মানব জীবন নয়, যে কোনো জীবনের প্রাণীর গঠনগত এবং ফাংশনাল কার্যকরী একক কোনটা? সেল, অর্গ্যান, টিস্যুস, অর্গানিজম, কোনটা? কে বলতে পারবে? 79, 79 কোনটা হবে? সেল, অর্গ্যান, টিস্যুস, অর্গানিজম, কোনটা? 79, আমি ব্যাক করছি, অ্যান্সার দেখছি তোমাদের। 79 এ, 79 এ, ভেরি গুড, প্রত্যেকে সুন্দর করেছো, ভেরি গুড, ভেরি গুড। 79 এর এ, সেল, চোখ বন্ধ করি আমরা জানি সেল, এর বলার মতো কিছু নেই। নেক্সট, মোটরসাইকেল ইজ, এটা কোশ্চেনটা কিন্তু একটু, এটা জিআই এর কোশ্চেন, আই মিন জেনারেল ইন্টেলিজেন্সের কোশ্চেন, বাট আমি এখানে রেখেছি যেহেতু কোশ্চেনটা সায়েন্সের সঙ্গে রিলেটেড। মোটরসাইকেল ইজ রিলেটেড টু ব্যাটারি ইন সেম ওয়ে দ্য লাইফ ইজ রিলেটেড টু হোয়াট? বলো। মোটরসাইকেল যেমন ব্যাটারির সঙ্গে রিলেটেড, কিভাবে রিলেশন তোমরা ব্যাখ্যা করবে বলো আমাকে। মোটরসাইকেল যেমন ব্যাটারির সঙ্গে রিলেটেড, সেম ভাবে লাইফ কার সঙ্গে রিলেটেড? কে বলতে পারবে? সরি, মোটরসাইকেল যেমন ব্যাটারির সঙ্গে রিলেটেড, সেম ভাবে লাইফ কার সঙ্গে রিলেটেড? কে বলতে পারবে? মুন, আর্থ, স্টার না সান? কোশ্চেনটা দেখেছো? মোটরসাইকেলের সঙ্গে যেমন ব্যাটারি না দিলে মোটরসাইকেল চলে না, তেমনি লাইফের সঙ্গে কি সম্পর্কিত? বলো, কে বলতে পারবে? কোশ্চেনটা সায়েন্সের। সেল, সেল কেন হবে রে বাবা? 86 এর ডি, সেল তো অ্যান্সার নেই এখানে। 86 এর ডি, 86 ডি, আগেরটা সেল, সরি আগেরটা সেল, সরি, ডি, ডি, ভেরি গুড, ডি। ব্যাটারি না হলে মোটরসাইকেল চলবে না, যেগুলো ব্যাটারি মোটরসাইকেল, ইলেকট্রিক ভেহিকেল, যেগুলো ইলেকট্রনিক ভেহিকেলস, তেমনি সূর্য না থাকলে লাইফ থাকবে না। ঠিক আছে, এখানে কিন্তু আর্থ অ্যান্সার হবে না, এখানে অ্যান্সার হবে সান। সান ইজ দ্য রাইট অ্যান্সার, ভেরি গুড, প্রত্যেকে ঠিক অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ নন কন্ট্যাক্ট ফোর্স? এর মধ্যে কোনটা নন কন্ট্যাক্ট ফোর্স, মানে এমন একটা ফোর্স কন্ট্যাক্ট নেই অথচ সে কাজ করবে? বলো তো, খুব ইজি, এর জন্য কোনো পড়তে হবে না। এর মধ্যে কোন একটা শক্তি যেটা স্পর্শ না করেও তার ফোর্স দেখাতে পারবে? 85, ভালো করে ভাবো। ম্যাগনেটিক ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, ইম্প্যাক্ট ফোর্স, নান অফ দ্য অ্যাবাভ। 85, which of the following is a non contact force? Which of the following is a non contact force? 85, আমি ব্যাক করছি, অ্যান্সার দেখছি। 85 নন কন্ট্যাক্ট ফোর্স। 85 না কত জন ছিল এখানে? 85, 85 সি, 85 সি, নন কন্ট্যাক্ট ফোর্স। ভালো করে ভাবো, আমি আরেকবার সময় দিচ্ছি।
ভালো, আরেকবার একটু ভাবো, সময় দিচ্ছি আরেকবার। 85, 85 নন কন্টাক্ট, আরে ম্যাগনেটিক ফোর্স, ইম্প্যাক্ট ফোর্স তো কনসিকুয়েন্সটা যে কোনো ফোর্সের। ফ্রিকশনাল ফোর্স হচ্ছে ঘর্ষণজনিত বাধা, একটা একটা সারফেসের উপর দিয়ে কিছু টেনে নিয়ে যাচ্ছি, সে একটা বাধা তৈরি করছে, ফ্রিকশনাল ফোর্স। ম্যাগনেটিক ফোর্স হচ্ছে এমন একটা ফোর্স যেটা আমরা দূর থেকে কন্ট্রোল করতে পারি ম্যাগনেটের মাধ্যমে, তাই না? তাহলে ম্যাগনেটিক ফোর্স কিন্তু একটা ইম্পর্টেন্ট ফোর্স, যেটা নন কন্টাক্ট ফোর্স। বোঝা গেল? ক্লিয়ার? আরো ফোর্স রয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই সমস্তগুলো রয়েছে, বাট এখানে অপশন অনুসারে এটা ম্যাগনেটিক ফোর্স। দূর থেকে আমরা চুম্বক দিয়েও কিন্তু অনেক কিছু ইউজ মানে এ করতে পারি, ক্রিয়া করতে পারি। হুইচ অফ দ্য নেক্সট কোয়েশ্চেন 93, দাগটা মনে রাখবে, তাহলে আমার অ্যান্সারগুলো দেখতে সুবিধা হবে। হুইচ অফ দ্য ফলোইং কোরান্ডাম অ্যান্ড ক্রায়োলাইট আর ইম্পর্টেন্ট ওর্স? কোশ্চেনটা ঘুরিয়ে একটু কিরকম অড মানে আসছে না কোশ্চেনটার। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং কোরান্ডাম অ্যান্ড ক্রায়োলাইট আর এন ইম্পর্টেন্ট ওর্স? সোজা কথাই, এর নিজের মধ্যে কোনটা একটা ইম্পর্টেন্ট ওর যেটা কোরান্ডাম ক্রায়োলাইটের সঙ্গে রিলেটেড? ঠিক আছে, এর মধ্যে কোনটা কোরান্ডাম এবং ক্রায়োলাইটের সঙ্গে রিলেটেড? 93, এটা আমি অ্যান্সারটা বলেই দিচ্ছি, এটা হচ্ছে কিন্তু অ্যালুমিনিয়াম। কোরান্ডাম অ্যান্ড ক্রায়োলাইট আর দ্য ওর অফ অ্যালুমিনিয়াম। আমরা একটু আগেই বললাম অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট, সেটা মেন, কিন্তু তা সত্ত্বেও আরো কিছু কমা কোয়ালিটির আকরিক রয়েছে যেগুলো অ্যালুমিনিয়ামের তার মধ্যে রয়েছে, আর যেখান থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায়, তার মধ্যে কোরান্ডাম এন্ড ক্রায়োলাইট। এটা কিন্তু কোশ্চেনের দিক থেকে ইম্পর্টেন্ট, এটা খুব। কোরান্ডাম অ্যান্ড ক্রায়োলাইট আর দ্য ইম্পর্টেন্ট ওর অফ অ্যালুমিনিয়াম, ইম্পর্টেন্ট ওরস অফ অ্যালুমিনিয়াম। বোঝা গেল? আমি সেটা বলেই দিলাম, এটা ইম্পর্টেন্ট ওরস অফ অ্যালুমিনিয়াম। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য রেজিস্ট্যান্স অফ ওয়্যার? সব নোটের মধ্যে আছে, দেখবে এগুলো ঠান্ডা মাথায়, নোটের মধ্যে সব রয়েছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য রেজিস্ট্যান্স অফ ওয়্যার? একটা তারের বাধা কি? বাধার ক্ষেত্রে কি হয়, কে বলতে পারবে এটা? এই অ্যান্সারটা বলবো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। রেজিস্ট্যান্স অফ ওয়্যার, প্রতিরোধক যাকে বলি আমরা, তড়িৎ প্রবাহের প্রতিরোধক যাকে বলা হয়, কি কি বলতে পারবে? আর ইকুয়াল টু আই ভি, আর ইকুয়াল টু আই বাই 2 ভি ইন্টু ভি, আর ইকুয়াল টু ভি বাই আই। প্রত্যেকটার মানে আছে, আমি মানেটা বলে দিতে পারি। আর মানে রেজিস্ট্যান্স, আই মানে হচ্ছে যাকে বলি আমরা বিভব প্রভেদ, ঠিক আছে, আর ভি মিনস তার যে এটা। বলো কোনটা কি হবে এখানে? 104। ব্যাক করি, অ্যান্সার দেখি তোমাদের। 104 ডি, 104 ডি, 104 ডি। তানভীরুল শুধু অ্যান্সার দিয়েছে 104 ডি, তানভীরুল অ্যান্সার দিয়েছে 104 ডি, 104 ডি, 104 ডি, 104 ডি। আর ইকুয়াল টু ভি বাই আই, অপশন সি। এটাকে বললাম যে রেজিস্ট্যান্স অফ এন ওয়্যার ইকুয়াল টু আই ভি বাই আই, হোয়ার ভি মিনস দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স, বিভব প্রভেদ, আই মিনস কারেন্ট, কারেন্টকে আমরা আই দিয়ে দেখাই, আর আর পোটেন্সিয়াল ডিফারেন্সকে আমরা ভি দিয়ে দেখাই, বিভব প্রভেদ। দুটো পয়েন্টের মধ্যে যে তড়িৎ প্রবাহের পার্থক্য, তাকে বলি বিভব প্রভেদ, বাংলায় বলি পোটেন্সিয়াল ডিফারেন্স। এটা খুব ইম্পর্টেন্ট। আর ইকুয়াল টু ভি বাই, এই কোশ্চেনটা বিপিএসসি তে অন্তত প্রায় 4 থেকে 5 বার এসছে। আমি তোমাদের আগেও আলোচনা করিয়েছিলাম যখন এমসিকিউ গুলো এই ফিজিক্সের উপরে, তখন সেখানেও বলেছিলাম বিপিএসসির কোশ্চেন আমি কালেক্ট করেছিলাম ইন্টারনেট থেকে, বিভিন্ন জায়গা থেকে। ঠিক এবারও এসছে, প্রায় 2-3 বার অলরেডি আমার আলোচনার মধ্যেই চলে এসছে কোশ্চেনটা, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। ঠিক আছে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং আর এক্সোথার্মিক প্রসেসেস? এক্সোথার্মিক প্রসেসেস শুনতে কঠিন মনে হলো, খুব সোজা এটা কিন্তু। এক্সোথার্মিক প্রসেসেস, আমি এটা বুঝিয়ে দিচ্ছি, জানি না পারবে কিনা, আমার জানি না এটা, এটা কিন্তু নোটের মধ্যে আছে কিনা আমার মনে নেই, মোস্ট প্রবাবলি থাকতে পারে এটা। ঠিক আছে,
কারণ আমি খুব ডেপথে এটা দিইনি ফিজিক্সের পোর্শন, কেমিস্ট্রির পোর্শনগুলো, কারণ আমি জানি এটা অনেক কঠিন হয়ে যাবে। তবুও যা নোট আছে অনেক কিছু রয়েছে এর মধ্যে, যা নোট রয়েছে তার মধ্যে অনেক কিছু রয়েছে। তার মধ্যে আমি সব ওই জন্য ডিটেলস তোমাদের দেওয়া হয়নি। এই নোটগুলো পড়লেই এনাফ। এখানে যা রয়েছে বেসিক সায়েন্সের উপরে অনেক কিছু রয়েছে, এখানে কেমিস্ট্রির উপরে একদম এই টেবিল থেকে শুরু করে সমস্ত কিছু এখানে রয়েছে, প্রত্যেকটা কিছু রয়েছে। যারা এগুলো পড়তে চাও এগুলো পড়বে, সমস্ত যেগুলো পড়লাম একটু সব এখানে রয়েছে। চার্লস ল, অ্যাভোগাড্রোর ল থেকে শুরু করে সব শর্টে শর্টে প্রত্যেকটা মেটেরিয়াল কিন্তু এখানে পর 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 সাজানো রয়েছে, একদম প্রত্যেকটা গুছিয়ে গুছিয়ে। এবারে পড়াটাই, এই যে আয়রন ওর্স, যতগুলো ওর্স গুলো বললাম, আননোন ওর্স, যে সিনেবার একটু আগে কোশ্চেন এসেছে, মার্কারি, প্রত্যেকটা এখানে আছে, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের ক্রায়োলাইট, বক্সাইট, কোরান্ডাম সব কিন্তু এখানে রয়েছে এক একটা করে। শুধু পড়তে পারলেই হলো, এগুলো গুছিয়ে পড়তে পারলেই কিন্তু তোমাদের হবে। 104 বি, 104 বি, 104 বি ব্যাপারটা বুঝিয়ে দিই এবারে। হোয়াট ইজ এক্সোথার্মিক প্রসেস? এক্সোথার্মিক প্রসেস বেসিক্যালি এটা অপশন হবে 2 and 3। 2 means the dilution of an acid, স্পেশালি H2SO4, ঠিক আছে, H2SO4 যেটা রয়েছে, সালফিউরিক যেটা রয়েছে, আর 3 রিঅ্যাকশন অফ ওয়াটার উইথ কুইক লাইম। এই দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা এমন একটা কোশ্চেন, জাস্ট গুগলে তুমি লিখবে যে এক্সোথার্মিক প্রসেস বললে এই দুটো অপশন আগে আসবে। এই কোশ্চেনটা এতবার পরীক্ষাতে, বিভিন্ন পরীক্ষাতে এসছে না, বিভিন্ন জায়গার পরীক্ষাতে, ইভেন আমাদের রাজ্যের WBCS ও এসছে কোশ্চেনটা। জাস্ট গুগলে লিখবে এক্সোথার্মিক প্রসেস, এইটা আগে অপশন আসবে। এটার মানে কি? এক্সোথার্মিক প্রসেসের মানেটা দিয়েছি। এক্সোথার্মিক প্রসেস মানে হচ্ছে যে প্রসেসের মাধ্যমে তাপ তৈরি হয়, দহন প্রক্রিয়ার মাধ্যমে তাপ তৈরি হয়, সেই সমস্ত প্রসেসগুলোকে আমরা বলবো এক্সোথার্মিক প্রসেস। এখানে যখনই তুমি রিঅ্যাকশন করাবে, H2SO4 এর ডাইলিউশন ঘটাবে, তখন সেখান থেকে তাপ তৈরি হবে। যখন তুমি জলের সঙ্গে চুনকে মেশাবে, ছোটবেলায় আমাদের বাড়িতে চুন কাম হতো, চুনের মধ্যে সেই আগে পাওয়া যেত চুন, এখন তো সব পাওয়া যায় না, চুনের সঙ্গে CaCO3 যাকে বলি আমরা, ক্যালসিয়াম কার্বনেট, তার সঙ্গে জল দিলে দেখবে জলটা টকবক করে ফুটতো এবং সেই বালতিটা গরম হয়ে যেত, রিঅ্যাকশন হতো। তাহলে যেখানেই রিঅ্যাকশন হবে, অনুঘটকের মতো কাজ করবে, বাইরে থেকে রিঅ্যাকশনটা হবে, সেই সমস্তগুলোই কিন্তু এক্সোথার্মিক প্রসেস। আরো কতগুলো এক্সাম্পল রয়েছে। কাঠ জ্বালালে, কয়লা পোড়ালে, অয়েল বা পেট্রোলিয়াম দহন করলে, সব ক্ষেত্রেই কিন্তু তাপ তৈরি হবে, এবং সেগুলোই হচ্ছে থার্মাইট রিঅ্যাকশন। তাপ যেখান থেকে ফর্ম করবে সেটাকেই বলবো আমরা এক্সোথার্মিক প্রসেস। এবার যদি কাঠের যে দহন, কয়লার দহন, যদি এগুলো অপশন দিত, এগুলো খুব যে কেউ পারতো। এই জন্য এখানে সাইন্টিফিক্যালি অপশন দুটো দিয়েছে। বোঝা গেল? এটা অপশন 2 and 3, অপশন 2 and 3 এটা কিন্তু অ্যান্সার। মোস্ট প্রবাবলি লাস্ট কোশ্চেন, এটা অনেকটা হয়ে গেল আজকে, তাহলে পুরো শেষ হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ভ্যালু অফ সোলার কনস্ট্যান্ট? সৌর ধ্রুবক এটাকে বলা হয়, সোলার কনস্ট্যান্ট। কেউ বলতে পারবে এটা? লাস্ট কোশ্চেন সম্ভবত আজকের। সৌর ধ্রুবক, সৌর ধ্রুবক কাকে বলে একটু বলে দিই। সৌর ধ্রুবক মানে হচ্ছে পার ইউনিট এরিয়াতে, মূলত পার একক সেমিতে বা এখানে মিটারে, প্রতি বর্গ মিটারে, ধরো 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, তাহলে 1 স্কোয়ার মিটার হলো। প্রতি স্কোয়ার মিটার এরিয়াতে কি পরিমাণ সূর্যের আলো আসে তাকে বলবো আমরা সৌর ধ্রুবক। এটা কিলোওয়াটে মাপি আমরা। তাহলে অ্যামাউন্ট অফ সোলার রেডিয়েশন দ্যাট ইজ ফলেন ইন এ 1 স্কোয়ার মিটার গ্রিড ইজ কল্ড সোলার কনস্ট্যান্ট। প্রতি 1 বর্গ মিটার এরিয়াতে যে পরিমাণ সূর্যের আলো আসে তাকে সৌর কনস্ট্যান্ট বা সৌর ধ্রুবক বলা হয়ে থাকে। এর মানটা কত? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু একটা। এটা এগেন ইট ইজ অলসো আ জেনারেল নলেজ কোশ্চেন। 113 অ্যান্সার বলো কোনটা হবে? 113, 113। আর কেউ নেই রে, সব বাড়ি চলে যাচ্ছে ঘুম। 113 বলো, ছেড়ে দেবো, এরপরে বন্ধ করে দেবো। 113 এটার অ্যান্সারটা হবে 1.4 কিলোওয়াট পার মিটার, বা অন্যভাবে এটা বললে বলা হবে 2 কিলো ক্যালোরি মিটার পার মিনিট পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে 1.4, ঠিক আছে, 1.4। দ্যাটস অল। এই বিপিএসসি 17th যে প্রিলিমস, 70তম যে প্রিলিমস পরীক্ষাটা হয়েছে, সেখানের সমস্ত সায়েন্সের কোশ্চেন আমরা সলভ করলাম আজকে।
এটা আমাদের উদ্দেশ্য ছিল এই কারণেই যে আমরা যা পড়েছি তার সঙ্গে আমাদের প্রিপারেশন মানে বিপিএসসির কোশ্চেন কতটা সিমিলারিটি আছে, অনেকটা আমরা আইডিয়া পেলাম। এর বেসিসে তোমরা প্রিপারেশন নিতে পারবে এবং আমরা নেক্সট দিন ম্যাথের ক্লাস শুরু করব, ম্যাথটাও আলোচনা করব প্রত্যেকটা জিনিস। নোটসগুলি খুবই ভালো এবং সবকিছু ডিটেলস দেওয়া রয়েছে, কিন্তু স্যার আপনার এই নোটসগুলোর বাংলা টার্ম ঠিকঠাক উদ্ধার করা মুশকিল হচ্ছে। দেখো এটা তো ইংলিশে, সায়েন্স একটু তো কঠিন, সায়েন্স বলো হিস্ট্রি বলো প্রত্যেকটারই না, যখনই তুমি বাংলায় পড়বে আর ইংলিশে পড়বে দুটোর মধ্যে পার্থক্য অনেক হয়ে যায়, এটা সত্যি, এটা কঠিন, কিছু করার নেই। এবারে আমি ওই জন্য বলেছি তোমাদেরকে বাংলাতেও পড়তে বলেছি ব্যাপারটাকে নিয়ে। যদি পড়তে পারো বাংলা টেক্সট বই নিয়ে, তোমাদের কাছে যেটা রয়েছে এইচএস এর বই নয়, 10th লেভেলের বই যেগুলো আছে যদি পড়ো তাহলে বোধহয় সুবিধা হবে একটু। আর না হলে আমার নোটটা অনেক শর্টেই দিয়ে রেখেছি, এর থেকে শর্ট করলে আবার অনেক কিছু মিসিং হয়ে যাবে, আর এর থেকে লং করলে আবার পড়তে কষ্ট হবে। ঠিক আছে, একটু গুগল সার্চ করবে, টার্মগুলো দেখবে অটোমেটিক গুগলে পেয়ে যাবে। হ্যাঁ, সায়েন্সের যখন টার্ম গুগলে সার্চ করবে, যে কোনো কিছু বুঝতে পারলে না সেই টার্মটা কপি করে বলবে এটার মিনিং কি, তখন কিন্তু অটোমেটিক বুঝতে পেরে যাবে। ঠিক আছে, আমি দেখছি নোটগুলো গ্রুপে যদি দেওয়া যায় কিনা, দেখে নিচ্ছি, তাহলে সুবিধা হবে তোমাদের অনেকটা পড়তে। ঠিক আছে, চলো আজকে এখানে ক্লাস থাক, নেক্সট দিন আমরা একটা বুঝতে পারলাম আমাদের প্রিপারেশন কোন জায়গাতে আছে আশা করি। পরীক্ষা অবশ্যই নেব, প্রচুর পাঠে পরীক্ষা নেব। আমি তাহলে এখন তোমাদের বলে রাখি, আমি গ্রুপে জানিয়ে দেবো, আমরা নেক্সট উইকে বায়োলজির পরীক্ষাটা নিব, কারণ বায়োলজি থেকে কোশ্চেনটা একটু বেশি আসে বিভিন্ন সময় আমরা দেখেছি। ঠিক আছে, তাহলে বায়োলজির পরীক্ষা নেব, বায়োলজির উপরে ওই 30 থেকে 40 মার্কসের উপরে একটা পরীক্ষা নেব, 30 নম্বরে আধ ঘন্টা, 30টা কোশ্চেন বা একটু বেশি সময় দেবো। ঠিক আছে, 30টা কোশ্চেন 40 মিনিট বা 20টা কোশ্চেন 30 মিনিট, এরকম ভাবে একটা পরীক্ষা নেব, মাথায় রেখো। আমি নেক্সট উইকে কোশ্চেন সেট করে দেবো, বায়োলজির উপরে পরীক্ষা হবে। যা নোট দিয়েছি এনাফ, ওটা পড়লে কিন্তু হবে, আমি আবারও বলছি। হ্যাঁ, তবে যখন কোশ্চেন গুলো করবো সেক্ষেত্রে আমি বিপিএসসির কোশ্চেনকে ফলো করবো, সেক্ষেত্রে তোমরাও বিপিএসসির যে প্রশ্নগুলো আছে একটু করে ফলো করতে পারো, তোমাদের কাজে লাগবে তাতে। এবং আমাদের বিপিএসসি আমাদের গাইড, ওদের কোশ্চেনই আমাদের গাইড, ওটাই আমরা ফলো করি, তোমাদের পড়াচ্ছি আর সবাই পড়ছে এভাবেই, কারণ ওদের কোশ্চেনগুলোই আসবে। তাই বিপিএসসির প্রিভিয়াস এর কোশ্চেনগুলোকে চেষ্টা করো সলভ করার, গুগল সার্চ করলেই কোশ্চেন পাবো আমরা, এবং আমি এই কোশ্চেনগুলো আজকে আপলোডও করে দেবো। এগুলো করা উচিত কিনা জানি না আমি, কারণ এগুলো তো সব এই কোশ্চেন মানে ওদের নিজস্ব অফিসিয়াল কোশ্চেন, হ্যাঁ করা যাবে, সমস্যার কিছু নেই। ঠিক আছে, তো অলরেডি অনলাইনে আছে এগুলো, বিভিন্ন সাইট রেখেছে, সেক্ষেত্রে আমি আপলোড করবো, তোমরা বুঝতে পারবে কোশ্চেন গুলো কিরকম কিরকম এসেছে। এখান থেকে জেনারেল নলেজ, এখান থেকে হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, সবই এখান থেকে আমরা পড়তে পারবো, আইডিয়া করতে পারবো কোন লেভেলে কোশ্চেন গুলো এসেছে। ঠিক আছে, দেখলাম অনেকগুলো কোশ্চেন আসছে যেগুলো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার থেকে এসছে, এগুলোও পড়তে হবে, পড়াবো, কেউ না কেউ পড়াবে, আমি বা ফাল্গুনি স্যার কেউ না কেউ পড়াবেন তোমাদেরকে, চাপ নেই, এগুলো হয়ে যাবে, কারণ এই কারেন্ট অ্যাফেয়ার্সটা পরে পড়াবো। তোমাদের ম্যাডাম শুরু করেছেন জিওগ্রাফির কারেন্ট অ্যাফেয়ার্স, সেটাও কিন্তু সব এই রিসেন্ট কম্পাইলেশন করে করা হয়েছে, প্রত্যেকটা একদম রিসেন্ট বিভিন্ন কম্পাইলেশন গুলো দেখে করানো হচ্ছে। হ্যাঁ, আমি আপলোড করে দেবো। ওকে, চলো, অনেক রাত হলো আজকে, গুড নাইট। কারো কিছু ইস্যু থাকলে হোয়াটসঅ্যাপে জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।